তুমি লাইভ। সবাই দ্রুত লাইভে জয়েন করো এবং ফ্রেন্ডদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দাও। আমরা 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করে দেবো, ঠিক আছে? দেখা যাচ্ছে সব তো কিছু। ওকে, ঠিক আছে। ওইখানে সবাই লিঙ্কগুলো গ্রুপে শেয়ার করে দাও, নিজের ফ্রেন্ডদের মেনশন দাও, প্রত্যেকে নিজের ফ্রেন্ডদের মেনশন দাও। রুদ্র ভাইকে সবাই শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, কমেন্টের মাধ্যমে জানাও সবাই। আজকে আমরা মেইনলি ফিজিক্সের সেকেন্ড পেপারের ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? ম্যাথ দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার রেকর্ড করতেছি। তো এখন একটু দেখো ভাই, মেডিকেলে কিন্তু ম্যাথ সব করা লাগে না, এটা তোমাকে বুঝতে হবে। যে যে জায়গাগুলো করা লাগবে আমরা আজকে সেই জায়গাগুলোতে ফোকাস করে ম্যাথ জায়গাটা বা ম্যাথের যে পোর্শনটুকু আছে এই জায়গাটা আজকে আমরা সুন্দর করে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তোমরা সবাই দ্রুত জয়েন করো এবং ফ্রেন্ডদেরকে সবাই জয়েন করো, ক্লাস করো রুদ্র ভাই, খুবই এনজয়েবল পড়াবে, খুবই এনজয়েবল ক্লাস নেয়, অনেক ভালো টিচার। দ্রুত সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দাও। সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। আমার ভয়েস বোর্ডের লেখা ওকে ক্লিয়ার। আর আরেকটা কথা জানাই রাখি, যেহেতু আজকে আমরা ম্যাথ সলভ করব, ঠিক আছে? অবশ্যই বইয়ের অনুশীলনী সবাই বের করে কমেন্ট বক্সে লিখবা ডান। বই সামনে না নিয়ে ম্যাথ ক্লাস করা যাবে না। আজকে কিন্তু ম্যাথ, আমরা কিন্তু কোনো বর্ণনামূলক জিনিস পড়াবো না যে বোর্ডে লিখে লিখে পড়াবো। সো বই রাখতে হবে। বইয়ের অনুশীলনীর অবজেক্টিভ সবাই ভয় পাও ইসাক স্যারের বইয়ের অনুশীলনী অবজেক্টিভ সবাই বের করো। 6 অধ্যায় বের করো। 6 অধ্যায়ের অনুশীলনীর অবজেক্টিভ সেকেন্ড পেপারে জ্যামিতিক আলোক বিজ্ঞান সবাই বের করো। বই বের না করে ক্লাসে বসলে ম্যাথ ক্লাস করার কোনো মানে নাই। আর আমি অনুশীলনী অবজেক্টিভ যেগুলো আসবে ধরে ধরে সলভ করাই দেবো আজকে, ধরে ধরে প্রত্যেকটা অবজেক্টিভ যেগুলো আসার মতো টাচ করা হবে আজকে। সো বই নিয়ে বসো, ইফেক্টিভ ক্লাস হবে, ম্যাথ করানো হয় না, ম্যাথ আজকে করাইতে হবে সবকিছুই। ঠিক আছে, সবাই দ্রুত বই বের করো। বই বের করে সবাই একটু কমেন্ট বক্সে লিখো যে ভাই বই বের করছি, ঠিক আছে? বই বের করছি সবাই কমেন্ট বক্সে জানাও আমাকে, যাতে আমি ক্লাসটা দ্রুত শুরু করতে পারি। ওকে, আমি দেখতে পাচ্ছি 118 জন অলরেডি জয়েন করে ফেলছে। সো শুরু করা যায়, তোমরা সবাই বই 6ষ্ঠ অধ্যায়ের অনুশীলনী বের করো, জ্যামিতিক আলোক বিজ্ঞান। দেখো আজকে আমরা মেইনলি অনুশীলনী অবজেক্টিভগুলো সলভ করে দেবো। আমি আগেই বলছি, দেখো আমি এখানে কিছু বেসিক কথা আগে বলবো, তারপরে সেই বেসিক রিলেটেড কিছু ম্যাথ করাই দিব অনুশীলনী যেগুলো আসবে মেডিকেল ভর্তি পরীক্ষায়, ঠিক আছে? তো সবাই বই সামনে নিয়ে বসো। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা মাধ্যম আমি এখানে দেখাইছি, একটা হচ্ছে এ মাধ্যম আর একটা হচ্ছে বি মাধ্যম। এই এ আর বি মাধ্যমের মাঝখানে একটা বিভেদ তল আছে, তো মনে করো এখানে এই বিন্দুটাকে ও দিলাম। আমার আলোক রশ্মি, আমি তো ক্লাস শুরু করে দিচ্ছি, সবাই বই বের করো। আজকে ম্যাথ ক্লাস, সবাই বই বের করো। দেখো আলোক রশ্মি, মনে করো আলোক রশ্মি এই এ মাধ্যম থেকে প্রতিসৃত হয়ে বি মাধ্যমে প্রবেশ করছে। তাহলে এ মাধ্যমে দ্বারা আপতন কোণ মনে করো সাপোজ আই, আর এখানে প্রতিসরণ কোণ মনে করো আর। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা কিভাবে লিখি বলো তো? আমরা লিখি হচ্ছে a মিউ b। এটা কি আগে বুঝতে হবে? a মিউ b হচ্ছে a মাধ্যমের সাপেক্ষে, অর্থাৎ এই যে আমার a মাধ্যম আর এটা আমার b মাধ্যম, এই a মাধ্যমের সাপেক্ষে b মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু আমার মিউ b বাই মিউ a। হ্যাঁ, মিউ b আর মিউ a কি? মিউ বি হচ্ছে বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, আর মিউ এ হচ্ছে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা পরম প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? সো এর কিন্তু ম্যাথ আমাদের অনুশীলনীতে আছে, যে আমাদের এই প্রতিসরণাঙ্কগুলোর মান দেওয়া আছে, বলছে যে
এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের বা এর সাপেক্ষে এর প্রতিসরণাঙ্ক কত। তো এটা ভালো করে বোঝো, এ মিউ বি হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর মিউ বি আর মিউ এ হচ্ছে বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। পরম, পরম মানে কি? বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের সাপেক্ষে যে প্রতিসরণাঙ্ক সেইটা, এটা কিন্তু আলাদা। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে এ মিউ বি ইজ ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ। এটা ইকুয়াল টু আবার এরকম লেখা যায় যে সি এ বাই সি বি। বাই সি এ কি? সি টা আলোর বেগ, তোমরা সবাই জানো। তাহলে আমরা সবাই জানি যে বেগ কিন্তু মাধ্যম পরিবর্তন হলে চেঞ্জ হয়ে যায়। যে কোনো তরঙ্গের বেগ কিন্তু মাধ্যম পরিবর্তন করলে চেঞ্জ হয়ে যায়। তাহলে এ মাধ্যমে আলোর যে বেগ থাকবে আর বি মাধ্যমে আলোর বেগ অবশ্যই সমান হবে না, এটা স্বাভাবিক। স্বাভাবিক। সো এটা এখানে মেইনলি বলা আছে যে সি এ বাই সি বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বাই এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। আবার এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ, এটা কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? এখানে আগে বি পরে এ, আর এখানে আগে এ উপরে এ নিচে বি, ঠিক আছে? এখন সবাই অনুশীলনীতে সবাই 34 নাম্বার ম্যাথটা খেয়াল করো। অনুশীলনী 34 নাম্বার ম্যাথ সবাই খেয়াল করো। সবকিছু ঠিক আছে কিনা একটু দেখে আসি। অনুশীলনীর 34 নাম্বার ম্যাথটা সবাই বের করো, সবাই খেয়াল করো। আমি বলছি আজকে ম্যাথ ক্লাস অনুশীলনী ধরে ধরে সলভ করে দেওয়া হবে, ধরে ধরে অনুশীলনী যেগুলো আসবে ইচ এন্ড এভরি টাইম ক্লাসে বলে দেওয়া হবে। সবাই 34 নাম্বার ম্যাথটা খেয়াল করো। ওইখানে কি বলা আছে? ওইখানে কি বলা আছে সবাই একটু দেখো, যে পানি ও কাচের প্রতিসরণাঙ্ক। দেখো কি বলা আছে? বলা আছে পানি ও কাচের প্রতিসরণাঙ্ক হচ্ছে যথাক্রমে 4/3 ও 3/2। তাহলে পানির প্রতিসরণাঙ্ক কত? কত বলা আছে? মিউ ডাব্লিউ কত? 4/3। 4/3। আর কাচের প্রতিসরণাঙ্ক দেখুন মিউ গ্লাস কত দেওয়া আছে? আছে হচ্ছে 3/2। 3/2 এটা আমার দেওয়া আছে প্রশ্নে। কত নাম্বার? 34 নাম্বার ম্যাথ অনুশীলনী। অনুশীলনী 34 নাম্বার ম্যাথ বলা আছে, এবং বলা আছে যে পানি ও কাচে আলোর বেগের অনুপাত কত। তো দেখো পানি ও কাচে আলোর বেগের অনুপাত কত, এটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। কিভাবে? দেখো আমরা মিউ ডাব্লিউ জানি, মিউ জি জানি। আমরা লিখতে পারি মিউ ডাব্লিউ বাই মিউ জি, লিখতে পারি না? ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত? সি জি বাই সি এ, তাই না? তাই না? তাই তো। এখানে যে থাকবে এখানটা উল্টা, এখানটা উল্টা, সরি এখানে ডাব্লিউ হবে উল্টা। তো প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে পানি ও কাচে আলোর বেগের অনুপাত। তার মানে আমার সি ডাব্লিউ বাই সি জি এইটা জানতে চাইছে। এটাই কত কত? এটাকে উল্টাই দাও, মিউ জি বাই মিউ ডাব্লিউ। এটা মিউ জি দেওয়া আছে আমার প্রশ্নে কত? মিউ জি মান 3/2, 3/2, 3/2। আর মিউ ডাব্লিউ কত দেওয়া আছে? মিউ ডাব্লিউ দেওয়া আছে 4/3, 4/3। আমার অঙ্ক বের হয়ে গেছে। অ্যানসার হচ্ছে 9:8। এখানে যেটা দেখে বোঝা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে অ্যানসার হচ্ছে 9:8। কিভাবে দেখ? এই দেখো 3/2 ইনটু 3/4, 9/8। তাহলে অ্যানসার কি? 9:8। দেখেই বোঝা যায়, এগুলো দেখেই বোঝা যায়। সবাই এই ম্যাথটা শেষ। এবং এই সেম ক্যাটাগরির 2 থেকে 3টা ম্যাথ অনুশীলনীতে আছে। এই সেম ক্যাটাগরির ম্যাথ তুমি আবার পাবা হচ্ছে 45 নম্বর অবজেক্টিভে। 45 নম্বর অবজেক্টিভে বা সেম ক্যাটাগরির ম্যাথ, এই সেম ক্যাটাগরির ম্যাথ দেওয়া আছে। ওইখানে জাস্ট এইটা চাই, এইটা। সো এই একটা সূত্র দিয়ে 3 থেকে 4টা ম্যাথ আমার অনুশীলনী শেষ, ঠিক আছে? সো এইভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা। এই ক্যাটাগরির ম্যাথ আমাদের শেষ, ঠিক আছে? সবাই এখানে বইটা বের করো, তাহলে কিন্তু ক্লাসটা ইফেক্টিভ হবে। আমি আবারও বলছি সবাই বই বের করো, ঠিক আছে? এরপরে চলে আসো সংকট কোণ। সংকট কোণ, সংকট কোণের কিছু ম্যাথ আমাদের এখানে আসে। সংকট কোণ কি? এটা থিওরি, এটা ক্লাসে এখন পড়ানো হবে না, বাট এই রিলেটেড যে ম্যাথগুলো আসবে এটা সবাই লিখে রাখো যে সংকট কোণের ম্যাথ কিভাবে করব। সংকট কোণের ম্যাথ মনে করবা, সংকট কোণের ম্যাথে একটি প্রতিসরণাঙ্ক দেয়া থাকলে, কি বলছি? একটি
সরণাঙ্ক দেওয়া থাকলে বইতে লিখে রাখতে হবে এই কথাগুলো, এগুলো বইতে গোছায় দেওয়া নাই, লিখে রাখতে হবে। একটি প্রতিসরণাঙ্ক দেওয়া থাকলে, আমি আবারও বলতেছি, যদি একটি প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে তাহলে ওই সংকট কোণ, যেটাকে আমরা থিটা সি দিয়ে প্রকাশ করি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ওই সংকট কোণের সাইন অর্থাৎ সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1 বাই ওই প্রতিসরণাঙ্কের মান। ইজি। যদি প্রশ্নে সংকট কোণ চাই বা সংকট কোণ কথার উল্লেখ থাকে আর একটা প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে, তাহলে সূত্র হচ্ছে sin থিটা c বাই ইজ ইকুয়াল টু 1 বাই মিউ। মিউ কোণটা যে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে ওটা। সবাই এই কথাটা লিখে রাখো, কারণ এই ম্যাথ তোমরা এখনই করবা। কোথায় আছে এটা? বইয়ে 78 নম্বর ম্যাথে চলে যাও সবাই। 78 নম্বর ম্যাথে, 78 নম্বর ম্যাথে দেখো বলা আছে একটি কাচ স্ল্যাবের সংকট কোণ 60 ডিগ্রি, অর্থাৎ আমার থিটা সি দেওয়া আছে কত? 60 ডিগ্রি। আর চাচ্ছে কি কাচ উপাদানের প্রতিসরণাঙ্ক, আমার একটা প্রতিসরণাঙ্ক চাচ্ছে, একটা চাচ্ছে, দুইটা কোনো সিন এখানে নাই, দেওয়া আছে একটা, চাচ্ছে কয়টা? একটা। তো সূত্র বলতে আমার এটা কি? sin 60 is equal to 1 by mu। আমার এই মিউ চাচ্ছে, sin 60 এর মান কত? √3/2 is equal to 1 by mu। তাহলে mu is equal to কত? mu is equal to হচ্ছে 2/3। শেষ। সো আমি আবার বলতেছি, সংকট কোণের ম্যাথে যদি একটা প্রতিসরণাঙ্ক থাকে তাহলে তার সূত্র হচ্ছে sin থিটা c is equal to 1 by mu। আর দুইটা থাকলে কি ভাই? দুইটা থাকলে কি? তোমাদের অনুশীলনীতে ম্যাথ নাই, সো জানা লাগবে না। যদি জানতে চাও লিখে রাখতে পারো যে দুইটা থাকলে sin থিটা c is equal to কম প্রতিসরণাঙ্ক, যেটা কম প্রতিসরণাঙ্ক বাই বেশি প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? তখন হচ্ছে সূত্র চেঞ্জ হয়ে যাবে। যদি দুইটা দেওয়া থাকে, মনে করো একটা দেওয়া আছে, এই যে দুইটা মান দেওয়া আছে, একটা কম একটা বেশি, সংকট কোণ চাচ্ছে, তাহলে কোণ যেটা সেটা যদি কম করে বেশি দিবা নিচে গেলে হবে, ঠিক আছে? লিখে রাখতে পারো। দুইটা থাকলে এইটা আর একটা বললে তো এইটা, খুবই সিম্পল ফর্ম ম্যাথের। এই অবজেক্টিভে এইগুলাই আসবে, ঠিক আছে? অবজেক্টিভে এইগুলাই আসবে। ওকে, এখন সবাই চলে আসো। সংকট কোণ আমাদের শেষ, আমরা প্রত্যেকটা টাইপ ধরে ধরে আজকে সলভ করাবো। লেন্সের ফোকাস দূরত্ব নিয়ে আমি কিছু কথা বলতে চাই। লেন্সের ফোকাস দূরত্ব আমরা ক্লাস 9 থেকে শিখে আসছি। এর ইকুয়েশনটা কি সবাই বলো তো? লেন্সের ফোকাস দূরত্ব এবং ক্ষমতার ভেতরে যে সম্পর্ক কি? p কত? সবাই একটু কমেন্ট করো তো। সবাই কমেন্ট গেছেন, একটু দেখে আসি কমেন্ট আমার করতেছে কিনা। লেন্সের ক্ষমতা এর ইকুয়েশন কি? লেন্সের ক্ষমতার ইকুয়েশন কি? ক্ষমতা এবং ফোকাস দূরত্বের সম্পর্ক কোনটা? সবাই কমেন্ট করো তো। ওকে, লাইটের জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ওইখানে লিখবো না, এরপরের থেকে আমি বুঝতে পারি না, এরপরের থেকে লিখবো না এখান থেকে। একা সামলাতে হচ্ছে তো এখানে। তোমরা সবাই একটু কমেন্ট করো দ্রুত যে ক্ষমতা 1/f। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবাই কমেন্ট করতেছে 1/f। এক্স্যাক্টলি 1/f। এটা একদম আমরা সবাই জানি, ঠিক আছে? 1/f। কিন্তু ভুল কোথায় যায় জানো? এটা কিন্তু ফোকাস দূরত্ব, এর একক কিন্তু অবশ্যই মিটারে হতে হবে। কোশ্চেন যদি সেন্টিমিটারে দেওয়া থাকে এবং তুমি ওইটা বসায় ম্যাথ করো যে 1/100 সেন্টিমিটার, অঙ্ক ভুল। সো অবশ্যই এই ফোকাস দূরত্বের একক হতে হবে মিটার। এই সূত্র সবাই জানে, বাট ম্যাথ দিলে ম্যাক্সিমাম ভুল করে। আমি যখনই 10 সেন্টিমিটার দিয়ে দেবো 100 এর বদলে, ওরা ওই 1/10 দিয়ে করে দেবে, অ্যান্সার ভুল। আমাকে অবশ্যই দূরত্বকে মিটারে কনভার্ট করতে হবে, অবশ্যই এটাকে মিটারে কনভার্ট করতে হবে। সবাই বই বের করো, বইয়ের ম্যাথ 79 নম্বর অবজেক্টিভ সবাই খেয়াল করো। 79 নম্বর অবজেক্টিভ সবাই খেয়াল করো এবং ওইটার অ্যান্সার সবাই কমেন্ট করো। 79 নাম্বার প্রশ্নের অ্যান্সার সবাই কমেন্ট করো। সব ম্যাথকে আমি একা করব, তোমরাও তো কিছু করবা, তাই না? তোমরা সবাই কমেন্ট করো 79 নম্বর অবজেক্টিভের ম্যাথ। আমি সবার কমেন্ট চেক করব। আমি এতক্ষণ কমেন্ট চেক করি নাই, এখন আমি সবার কমেন্ট চেক করব।
79 নাম্বার অবজেক্টিভ, 6 অধ্যায়ের অনুশীলনীর 79 নাম্বার অবজেক্টিভ। সবাই সলভ করো, সলভ করে বইয়ের অ্যানসার দেখবা। অ্যানসার দেখলে কিন্তু হবে না, তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। নিজেকে ফাঁকি দিচ্ছ, তুমি অ্যানসার দেখে থাকো, আমি আবারও বলতেছি তুমি আমাকে ফাঁকি দিচ্ছ না, নিজেকে ফাঁকি দিচ্ছ, নিজের ফাঁদে নিজে পা দিচ্ছ। এই ফল তুমি 2 মাস পর 3 মাস পরে যে ভোগ করবা, যখন তুমি চান্স মিস করবা। সো নিজে করে অ্যানসার দাও, নিজে করে অ্যানসার দাও। এখানে কেউ কম পারলে কেউ কিছু বলবে না, আমি কাউকে কিছু বলি না, কম পারলে বেশি পারলে, ঠিক আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ সবাই কমেন্ট করতেছে 1/10 1/10 কমেন্ট করছে একজন, বাট একক উল্লেখ করতে হবে না পাগল। ক্ষমতার একক কি বলে? ডায়াপ্টার বলে, ডায়াপ্টার। সেটা 1/10 ডায়াপ্টার। কেন? এখানে আমার সেন্টিমিটারে দেওয়া আছে, ফোকাস দূরত্ব সেন্টিমিটারে দেওয়া আছে, 1000 সেন্টিমিটার। সেন্টিমিটারে বলে কত আসে? 100 দিয়ে ভাগ করো, কত আসে? 10 মিটার। সো ফোকাস দূরত্ব কত? 10 মিটার। আর ক্ষমতার একক কি? লেন্সের ডায়াপ্টার। সো 1/10 ডায়াপ্টার। এটা খুবই সুন্দর ম্যাথ, মেডিকেলে আসার মতো ম্যাথ। এইগুলা মানে বোধাই ভয় পায়, এগুলো হচ্ছে মেডিকেলে আসার মতো ম্যাথ, ঠিক আছে? এগুলো আসে। সো এইগুলো পারা মানে তোমার কনফিডেন্স বেড়ে যাবে। ওই যতই কঠিন ম্যাথ করো, 1 পেজের ম্যাথ মেডিকেলে দেবে না। দেবে কোনগুলা? দেবে হচ্ছে এইগুলো যে পারবে ঠান্ডা মাথায় 1 ঘন্টায়, তারাই পারবে, ঠিক আছে? খুব কঠিন ম্যাথ দেয় না, খুব কঠিন ম্যাথ দেয় না। এখানে ম্যাথ করালে প্রচুর ম্যাথ করানো যায়। আমি ইন্টার লাইফে করছি, আসবে না তো এই মেডিকেলে, সেগুলো করাই লাভ নেই। যেগুলো আসবে এইগুলাই আমরা করব, একদম ধরে ধরে সলভ করে দেওয়া হচ্ছে। এখন সবাই চলে আসো, প্রতিসরণাঙ্ক তো পড়ানো হয়ে গেছে। 28 নাম্বার ম্যাথে চলে আসো। আচ্ছা, এবার প্রিজমের ম্যাথ একটু পড়াই। প্রিজম দিয়ে না এক টাইপের ম্যাথ আসবে, একটা টাইপ করবা, এক টাইপের ম্যাথ আসবে। কোনটা? দেখো সুন্দর করে বলা আছে 28 নাম্বার ম্যাথটা সবাই খেয়াল করো। একটা ম্যাথ প্রিজমের একটা ম্যাথ। অবজেক্টিভে মেডিকেলে এর বাইরে ম্যাথের কোনো প্রশ্ন আসবে না প্রিজমে। আমি আবারও বলতেছি, একটা ম্যাথ। কোনটা? কোন টাইপের ম্যাথ ভাই? 28 নাম্বারটা সবাই বের করো। 28 নম্বরে দেখো বলা আছে সুন্দর করে, কি বলা আছে? একটা সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক। একটা সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। কত দেওয়া আছে? √2। কি যাচ্ছে? ন্যূনতম বিচ্যুতি কোণ যাচ্ছে। কি যাচ্ছে দেখো সবাই? ন্যূনতম বিচ্যুতি কোণ যাচ্ছে, ন্যূনতম বিচ্যুতি কোণ। এভাবে লিখলাম নবিকো, ন্যূনতম বিচ্যুতি কোণ, ঠিক আছে? ন্যূনতম বিচ্যুতি কোণ এটা যাচ্ছে, ঠিক আছে? তো ইকুয়েশনটা আসলে কি আর প্রিজমটাই আসলে কি? দেখেন, প্রিজম হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম। সহজ বাংলা, প্রিজম হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম। আসলে এখানে যদি আলো আসে ও প্রতিসৃত হবে, অর্থাৎ দিক পরিবর্তন হবে, দিক বেঁকে যাবে, ঠিক এইভাবে জিনিসটা বের হবে। সো এটার ভিতরে অত কিছু জানতে হবে না, জাস্ট তিনটা জিনিস জানতে হবে। যে এই যে রাশির ইকুয়েশনটা আছে, আমরা সবাই জানি যে প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু sin a প্লাস del m বাই 2 ডিভাইডেড বাই sin a বাই 2। ভাই a কি, del m কি, এগুলো কি? নিউমার তো বুঝলাম ভাই, প্রতিসরণাঙ্ক, এটা কাচের তৈরি একটা প্রতিসরণাঙ্ক আছে, সেইটা বুঝতে পারছি। বাট a কি? a হচ্ছে ভাই প্রিজম কোণ। কি বলছি? প্রিজম কোণ। প্রিজম কোণ কোনটা ভাই? এই যে ভূমির বিপরীতে যে কোণটা আছে, এটা হচ্ছে প্রিজম। এই ভূমির বিপরীতে যে কোণটা আছে, এটাই হচ্ছে ওই প্রিজমের প্রিজম কোণ বা প্রতিসারক কোণ a, এটাকে মেইনলি a দিয়ে প্রকাশ করা হয়। যাই বলো একই জিনিস, ঠিক আছে? প্রিজম কোণ, প্রতিসারক কোণ একই, এইটা হচ্ছে সেই a। আর del m কি? del m হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। এটা কি? এখানে একে দেখালে অনেক কিছু দেখানো লাগবে, সো দরকার নাই, জাস্ট এইটুকু জেনে রাখো যে এখানে একটা del m ক্রিয়েট হয়। এখন এই ম্যাথটা সবাই সলভ করো। দেখো বলা আছে সমবাহু ত্রিভুজ, সমবাহু প্রিজম। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটা 9 10 এর পড়া। তার মানে এই কোণটা কত হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। তার মানে প্রিজম কোণ কত এখানে? 60 ডিগ্রি। আমি এর মান পেয়ে গেছি, আমি মিউ এর মান জানি, আমি জাস্ট একটা মান জানি না, এই del m যেটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ, আমরা বের করে ফেলতে পারবো ইজি। আমার তিনটার ভিতরে দুইটা জানা, একটা অজানা, বের করার কোনো ঘটনা। দেখো এখানে কি বলা আছে? √2। কিভাবে করতে হবে? ক্যালকুলেশন পারি না, আমি করাই দিচ্ছি। দেখো √2
ইজ ইকুয়াল টু কি sin sin কত এখানে এর মান 60 প্লাস ডেল m বাই 2 এটা কিন্তু পুরোটাই sin এর কোণ বাই sin 60 বাই 2 এখন দেখো sin 60 বাই 2 মানে কত sin 30 মান কত হ্যাঁ আমি গুণ করে দিলাম একবার এই সাইডে কঠিন কিছু লিখছি কোনো কিছু কঠিন লিখছে এখানে ইজ ইকুয়াল টু কত sin 60 প্লাস ডেল m বাই 2 তো কঠিন কিছু লিখছি নাকি এখন দেখো এটা কিভাবে লেখা যায় √2 বাই উপরে √2 নিচে 2 2 কে √2 ইনটু √2 লেখা যায় না √2 কাটা √2 কাটা যায় কত থাকে 1 বাই √2 আমি একবার লিখে দিচ্ছি 1 বাই √2 ইজ ইকুয়াল টু কত sin 60 প্লাস ডেল m বাই 2 এই তো আমার ম্যাথ শেষ কিভাবে শেষ দেখো sin 45 এর মান কত sin 45 এর মান কত 1 বাই √2 1 বাই √2 কি sin 45 এর ডিগ্রির মান তার মানে কি এখানে কত আছে 60 প্লাস ডেল m বাই 2 তার মানে কি আমার 60 প্লাস ডেল m বাই 2 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি তাহলে sin এর পরে এই যে সমান কোণ আছে তার মানে কি ডেল m ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কত লিখলাম না 30 ডিগ্রি তো নতুন দুই কোণের মান কত 30 ডিগ্রি এভাবে করতে হবে এবং এই একটা টাইপের ম্যাথ এখান থেকে আসবে কোন কোন জায়গায় সমকোণটা উল্লেখ থাকবে অথবা কোন জায়গায় 60 ডিগ্রি বলা থাকবে যে প্রিজম কোণ 60 ডিগ্রি এবার বের করো এর বাইরে প্রিজমের কোনো ম্যাথ আসবে না ঠিক আছে আমি যখন তাকে মুখস্থ করে রাখতাম এই মানটা যে প্রতি সমানাঙ্ক √2 প্রিজম কোণ হচ্ছে 60 তাহলে আমার ন্যূনতম বিচ্যুতি কোণ হবে 30 এটা মুখস্থ করে রাখতাম অনেক দেখবো যে দাগাতে অনেক টাইম দিতে ঠিক আছে আমি এই একটা এর প্রশ্ন তুমি সব জায়গায় ফেস করবে তুমি কোশ্চেন সলভ করতে যাও এর বাইরে প্রিজমের ম্যাথ আসে না ঠিক আছে এরপরে সবাই চলে আসো 81 নাম্বার ম্যাথে সবাই চলে আসো 81 নাম্বার ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কোন সময় 81 নাম্বার অবজেক্টিভ সবাই বের করো 81 নাম্বার অবজেক্টিভ আজকে খুবই বোরিং ক্লাস আমি জানি কারণ ফিজিক্সের ম্যাথ থিওরি পড়ালে অনেক সুন্দর করে পড়ানো যায় বাট ম্যাথ এই পুরো জিনিসটা হচ্ছে বোরিং আমাকে বোর্ডে করাতে হবে না অনলাইনে এরকম ম্যাথ ক্লাস আগে আমি কখনো নিই নাই ঠিক আছে বের করো 81 নম্বর অবজেক্টিভ সবাই বের করো ঠিক আছে 81 নম্বর অবজেক্টিভ সবাই বের করো এবং ওইখানে সবাই সুন্দর করে একটা সূত্র লিখে রাখো কি 81 নম্বর অবজেক্টিভে লিখে রাখো এগুলো লাগবে ওইখানে লিখে রাখো দেখো পরে বার করতে যে সুবিধা হবে প্রতি স্মরণাঙ্ক ইজ ইকুয়াল টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা লিখে রাখো সবাই লিখে রাখো কি বলা আছে প্রশ্ন সবাই খেয়াল করো যে একটা জলাশয়ের প্রকৃত গভীরতা কত দেওয়া আছে 6 মিটার আর কি দেওয়া আছে পানির প্রতিসরণাঙ্ক অর্থাৎ ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 4/3 চাচ্ছে কি আপাত গভীরতা এটাকে মনে করো আমি x দিয়ে প্রকাশ করলাম সো কি আসে এখানে 4/3 x is equal to 6 তাহলে x equal to কত 6 * 3/4 হয়ে গেছে কোন কঠিন কিছু এটা খুব কঠিন কিছু 9/2 মানে কত 4.5 মিটার এভাবে ম্যাথগুলো করতে হবে তাড়াতাড়ি স্মার্টলি করতে হবে দ্রুত দেরি করছো তো মারা খাইছো ঠিক আছে লিখে রাখো সূত্র লিখে রাখো যে প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়াল টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা লিখে রাখো সবাই লিখে রাখো ওকে তাহলে আমাদের প্রায় অনেকটাই কিন্তু শেষ আমরা অনেক টাইপের ম্যাথ এখান থেকে করে ফেলছি ম্যাথ এখান থেকে আসবে খুবই অল্প ঠিক আছে খুবই অল্প তারপরও আমি যেগুলো আসবে প্রত্যেকটা টাইপ আমরা টাচ করব ঠিক আছে 92 নাম্বার ম্যাথে চলে যাও সবাই 92 নাম্বার ম্যাথে চলে যাও ঠিক আছে 92 নাম্বার ম্যাথে চলে যাও তার আগে একটু বেসিক পড়ে আসি তোমরা সবাই জানো একটা ইকুয়েশন জানো না যে 1/f = 1/u + 1/v জানো কি জানো না বলো তো অনেকেই হয়তো ভুলে গেছো জিনিসটা আসলে কি মনে করো একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f প্রাইম এখান থেকে f চারিদিকে দিলাম ঠিক আছে মনে করো এখানে একটা বস্তু আছে ফেলছো এখানে বিম্ব তৈরি হইছে বাই চান্স এইখানে
তাহলে এই লেন্স থেকে, ভালো করে বোঝো, লেন্স থেকে এই বস্তুর দূরত্বকে বলা হয় হচ্ছে ইউ। কি বলা হয়? ইউ। আর এই লেন্স থেকে, অর্থাৎ লেন্স থেকে আলোক কেন্দ্র থেকে এটা আমার বস্তু ছিল আর এটা কি আমার বিম্ব, তাহলে এই বিম্ব দূরত্বকে কি বলা হয়? ভি। কি বলা হয়? ভি। আর এফ হচ্ছে ওই লেন্সের ফোকাস দূরত্ব, কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব। আমি প্রত্যেকটা রাশির পরিচয় দিয়ে ফেলছি, না বুঝলে এখান থেকে জেনে নাও, এখন ডিটেইলসে পড়ানো সম্ভব না, 5টা অধ্যায় ম্যাথ করতে হবে, প্রচুর টাইম লাগবে। দেখো এখানে কি বলা আছে, 1/f = 1/u + 1/v। বুঝতে পেরেছো? এটুকু সবাই বুঝতে পেরেছো। এরপরে বিবর্ধনের একটা সূত্র আছে, এটা আমার 1 নম্বর সূত্র। কি বলা আছে বিবর্ধনের সূত্রে? a is equal to minus v/u। আছে কিনা বলো? আছে না? অবশ্যই আছে। বিবর্ধন is equal to minus v/u। তাই মাইনাসে বাদ দিলাম, মানে এখানে আমার বিম্বটা সোজা উল্টা, এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমি মনে করি যে মাইনাস দিলাম, জাস্ট এটুকু রাখলাম। এই সূত্রগুলো সবাই বুঝতে পারছো। এবার জ্ঞানবর্ধনের প্রশ্ন সবাই খেয়াল করো। কি বলা আছে? কি বলা আছে? দেখো এখানে বলা আছে কি, কোন উভয়তল লেন্সের, কি বলা আছে সবাই খেয়াল করো, কোন উভয়তল লেন্স, সবাই বই বের করো, গ্রামার নাম্বার ম্যাথের দিকে খেয়াল করো। হ্যাঁ, এই ম্যাথগুলো যদি এখন না করো এইখানে কোনোদিনও করা হবে না, আমি বলে দিচ্ছি, কোনোদিনও এই ম্যাথ করা হবে না, সবাই বের করো। ওখানে কি বলা আছে, কোন উভয়তল লেন্সের ফোকাস দূরত্ব f দেওয়া আছে। কত দেওয়া আছে? f কত দেওয়া আছে? মার্কারের টানি আছে, কত দেওয়া আছে? এবার কি আছে? কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, ঠিক আছে। আর কি বলা আছে, লেন্সটি থেকে কত দূরে বস্তুটাকে রাখলে বস্তুটির বিম্ব হবে হচ্ছে অর্ধেক, মানে বিম্ব হবে বস্তুর অর্ধেক। দেখো সেই কথাটাই বলা আছে যে বস্তুর অর্ধেক আকারের বিম্ব সৃষ্টি হবে। একটু ভালো করে খেয়াল করো, বস্তুর অর্ধেক আকারের বিম্ব সৃষ্টি হবে, তার মানে কি আমার বিবর্ধন কত? হাফ। হাফ। এর আরেকটা সূত্র আছে, এটা পড়লে আরো বুঝতে পারতা, l'/l। এর হচ্ছে বিম্বের আকার আর এর হচ্ছে বস্তুর আকার। এখান থেকে কত আসে? হাফ আসে। আমার বিম্ব কত আসতে হবে? হাফ। আমার m এর মান কত হবে? বিবর্ধন কত হবে? হাফ। এগুলো সবাই বুঝতে পারছো যে m কেন হাফ? কারণ কি বলা আছে, বিম্ব বস্তুর অর্ধেক হবে, বিম্ব বস্তুর অর্ধেক, তার মানে m এর মান কত আসবে? হাফ। m এর মান কত আসবে? হাফ। এখন দেখো হাফ ইজ ইকুয়াল টু v/u। v/u। এখন v ইকুয়াল টু কত? v ইকুয়াল টু কত? এটা যদি এখানে নিয়ে যাও u/2। তুমি কি বুঝতে পারছো আমি কি লিখছি? যে v ইকুয়াল টু কত? এটা হচ্ছে v, এটা আমি লিখি v ইকুয়াল টু কত? u/2। বুঝতে পারছো? এটা কথা সবাই বুঝতে পারছো? প্রশ্ন আমার চাচ্ছেটা কি, যে কত দূরে রাখলে, বস্তুটাকে কত দূরে রাখলে, তার মানে আমার কিউবের মান চাচ্ছে লেন্স থেকে, যে লেন্স থেকে কত দূরে রাখলে এই পাশে যে বিম্বটা তৈরি হবে সেই বিম্ব হচ্ছে বস্তুর অর্ধেক হবে, এটা চাচ্ছে। প্রশ্নটা বুঝে নাও। তো আমি তোমাদের এটা যে ইকুয়েশন গুলো লাগবে লিখে দিলাম, যে এইটা রাখবে আর এইটা রাখবে। বুঝতে পেরেছো? এখন এখান থেকে যত একটা ইকুয়েশন পাই গেছে কত, যে v হচ্ছে ইজ ইকুয়াল টু u/2। বসাই দাও এখানে, এখানে বসাই দাও। এখানে তো 10 জানো, 1/u প্লাস 1 এখানে কত, v ইজ ইকুয়াল টু u/2। এটাকে কি লেখা যায়? u/2 কে 2/u লেখা যায় না? একই কথা। 2 মানে কি? 1 প্লাস 2, তার মানে 3/u। 3/u না? তার মানে এই পাশে আছে আমার 1/10 আর এই পাশে আছে 3/u। তার মানে আমার u ইজ ইকুয়াল টু কত? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার, ঠিক আছে। u ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। এই ম্যাথ থেকে সবাই ভয় পাবে পরীক্ষা হলে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, একদম পানি মার্কা ম্যাথ, জাস্ট ওই জায়গাটাতে ধরতে হবে, ঠিক আছে। এখন দ্রুত করে ফেলতে হবে সব ম্যাথ। এই ম্যাথ যদি এখন না করো ভাই আর কখনো করা হবে না। আমি আবার সরাসরি আপনি বের করবা, এবং আমি যে ম্যাথগুলো বোঝো না বোঝো ঢাকায় রাখতে লাগবে, ক্লাস রেকর্ডেড থাকবে, দেখে নিবা। বুঝতে পারছো সবাই? তবে কি ঘুমাই গেছে একটু চেক করে নি। ওকে, সবাই আসছে? এখন সবাই চলে আসো এই অধ্যায়ে। হ্যাঁ, এই অধ্যায়ের লাস্টে প্রথম অংশ যেগুলো কি আছে আমরা অলরেডি পড়ে ফেলছি। এখন এই অধ্যায়ের লাস্টের দিকে
অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, এর কি ফোকাস, বিবর্ধন কত, হ্যান কত, ত্যান কত, এই নিয়ে কতগুলো কথা বলা আছে। এই ম্যাথগুলো খুবই বড় হয় এবং এক্সামে ইউজুয়ালি আসে না, ঠিক আছে? তারপরে যে জায়গাগুলো আসবে আমি বোর্ডে লিখে দিচ্ছি, সবাই খেয়াল করো। যে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে প্রথমে একটু লেখাপড়া করি। অনুবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র কারা ভাই? অনু মানে কি? ক্ষুদ্র জিনিস। অনু মানে কি? ক্ষুদ্র জিনিস। মানে ক্ষুদ্র জিনিস বা ছোট জিনিসকে বড় করে দেখার জন্য যেই যন্ত্র ইউজ করা হয় সেটাই হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। আমরা নাম দেখেই বুঝতেছি, তাই না? এবং এটা হচ্ছে মেনলি দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সরল আর আরেকটা হচ্ছে কি যৌগিক বা জটিল, যেটাই বলে একই কথা। সরল আর হচ্ছে জটিল, ঠিক আছে? তবে সরল অনুবীক্ষণ যন্ত্রে একটা উত্তর লেন্স ইউজ করা হয়। কয়টা? একটা উত্তর লেন্স ইউজ করা হয়। আর জটিল বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে দুইটা উত্তর লেন্স ইউজ করা হয়। একটাকে বলা হয় অভিলক্ষ্য আর একটাকে বলা হয় অভিনেত্র। একটাকে বলা হয় অভিনেত্র, ঠিক আছে? সো অভিলক্ষ্যের আকারটা একটু ছোট হয়, ফোকাস গুলো একটু ছোট, এগুলো থিওরি পড়া এখন পড়াবো না, ঠিক আছে? বলে নিও, এগুলো পড়ার দরকার নাই। জাস্ট জেনে রাখো যে এখানে দুটো লেন্স ইউজ করা হয়, ঠিক আছে? তো এই সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন বা m এর রাশিমালা কত জানো? হ্যাঁ জানো কত? m is equal to, না এখানে কালি নাই মার্কারে, ওকে ওকে দেখো, আমরা সরল অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধনের রাশিমালা হচ্ছে 1 প্লাস ডি বাই এফ। এটার ম্যাথ পরীক্ষায় আসে যে এর বিবর্ধনের রাশিমালা কত? m is equal to 1 প্লাস ডি বাই এফ। ডি এর পরিচয় কি? ডি এর পরিচয় হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। এটা প্রশ্নে দেওয়া থাকবে বা চাপে, জেনে রাখো যে কোনটা দেখি মিন করে। আর এর হচ্ছে ফোকাস দূরত্ব, ওই উত্তর লেন্সের ফোকাস দূরত্ব। এবং এর কতগুলো ম্যাথ আছে আমার সঙ্গে, সবাই করে ফেলবা, ঠিক আছে? সবাই করে ফেলবা। আমি একটা ম্যাথ দেব, 9 নাম্বার ম্যাথটা সবাই করে দাও তো আমাকে। 9 নাম্বার ম্যাথ সবাই আমাকে করে দাও, নিজের হাতে করবা, নিজের হাতে 9 নাম্বার ম্যাথটা করে দাও। আসলে কোশ্চেন শোনা করলে হবে না, সবাই 9 নাম্বার ম্যাথ করবা প্লাস আমাকে কমেন্ট করে জানাবা যে m is equal to d by f। এই সূত্রের ম্যাথ সব কিছু দেওয়া আছে। আমার m এর মান জানতে চাচ্ছে, m হচ্ছে আমার বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, এটার মান জানতে চাচ্ছে। সবাই কমেন্ট করো। অনুসরণী এই অবজেক্টিভের অ্যানসার সবাই কমেন্ট করো, আমি কমেন্ট চেক করব। সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করো। 9 নাম্বার ম্যাথটা সবাই কমেন্ট করো। লাইট কি খুব পেন দিচ্ছে ক্লাস? অনুষ্ঠিত 9 নাম্বার ম্যাথটা সবাই কমেন্ট করো। কমেন্ট আসে না কেন? হ্যাঁ একজন কমেন্ট করছে 2.66, ঠিক আছে? 2.66, ঠিক আছে? হ্যাঁ কিভাবে করতে হবে এটা দেখো। আমার ডি কত দেওয়া আছে? ডি কত দেওয়া আছে? ডি দেওয়া আছে হচ্ছে 0.25, আর এফ কত? 0.15, তাহলে দেখো এই 0.25 তে এমনি কাটাকাটি হয়ে যায়, 10 - 2 আকারে দেখো আগেই পাস। তুমি 25/15 তে হিসাব করবা। কিভাবে আসে দেখো, 0.25 কে তুমি লিখতে পারো না 25 * 10⁻², আর 0.15 কে লিখতে পারো না 15 * 10⁻²। লিখতে পারো কিনা বলো? তো -1 কে কত দিবে সঠিক উপর থেকে নিচ থেকে। তো 25/15 দিয়ে হিসাব করবা, 25/15 দিয়ে হিসাব করবা, তাহলে দেখবা যে ম্যাথ ইজি হয়ে গেছে। তাহলে দেখো 1 প্লাস কাটাকাটি করো, 5 নিচে 3, 5/3 এখান থেকে কত? 3, 8, 2.66, 8/3 বা 2.66, ঠিক আছে? এইখানে আর বেশিক্ষণ রাখবো না। এরপরে তোমরা সবাই এই ম্যাথগুলো পারবা আমি আশা করি।
আর নভ দূরবীক্ষণ যন্ত্র, দেখো দূরবীক্ষণ যন্ত্রের যে জায়গাটা আছে, দূরবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র কয় ধরনের আছে বলো তো? দুই ধরনের আছে, জানো ওই ক্লাসিফিকেশন আমার দরকার নাই, আমার জানা লাগবে নভ দূরবীক্ষণ যন্ত্রের ম্যাথ। পরীক্ষা এটা আসবে, নভ দূরবীক্ষণ যন্ত্রের ম্যাথ। মনে রাখবা অসীম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে এর বিবর্ধন m is equal to fo by fe, এটার ম্যাথ আছে, কারণ এটা খুবই ইজি ম্যাথ, এটা খুবই ইজি ম্যাথ। fo কি ওটা হচ্ছে অবজেক্ট বা অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব, আর fe হচ্ছে অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব। এখানেও দুটো লেন্স ইউজ করা হয়, এটাকে বলা হয় অভিলক্ষ, এটাকে বলা হয় অভিনেত্র, ঠিক আছে? fo কি, fo হচ্ছে অভিলক্ষ লেন্সের ফোকাস দূরত্ব, আর fe হচ্ছে অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব, ঠিক আছে? সবাই এটা করে নিবা এই ম্যাথগুলা। এটা কোথায় আছে ভাই এই ম্যাথগুলা? এই ম্যাথগুলা অনুশীলনীতে আছে, বইয়ের ভেতরে আছে, খুবই ইজি ম্যাথ। 14-15 নম্বর ম্যাথগুলো খেয়াল করো, 14-15 দেখো 14 নম্বর ম্যাথটা খেয়াল করো, যে একটা নভ দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া আছে, চাচ্ছে কি এদের বিবর্ধন, জাস্ট ভাগ করে দিবা অভিলক্ষ বাই অভিনেত্র, দ্যাটস ইট, শেষ। এই ম্যাথগুলো এখান থেকে আসে। আর এবার সবাই 7 অধ্যায়ে চলে যাও, 7 অধ্যায়ে চলে আসো। আজকে অনেকগুলো চ্যাপ্টার, বেশিক্ষণ করা যাবে না একটা চ্যাপ্টারে, জাস্ট যে জায়গাগুলো আসবে আমি ওটাই ফোকাস করলাম, ঠিক আছে? আমি হয়তো 100% ম্যাথ হবে না, বাট 80% ম্যাথ হয়ে গেছে, এর বাইরে ম্যাথ আসে না, এর বাইরে খুব কম ম্যাথই আসে, ঠিক আছে? ওকে, আমি কমেন্ট বক্স চেক করে আসি কি অবস্থা, কোনো সমস্যা আছে না? আচ্ছা, এখন সবাই 7 অধ্যায়ে চলে আসো। হ্যাঁ 7 অধ্যায়ে ভৌত আলোক বিজ্ঞানে চলে আসো। ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে হ্যাঁ এখানে ম্যাথ আসবে কি জানো? আমি বলে দিচ্ছি, দেখো ম্যাথ কি আসবে এখানে। এখানে ম্যাথ আসার আগে তোমাকে কতগুলো সূত্র মুখস্থ করে ফেলতে হবে। এখানে সূত্রের বাইরে কোনো ম্যাথ নাই, সূত্রের বাইরে কোনো ম্যাথ নাই। কেন নাই? দেখো এখানে যে ম্যাথগুলো আসে, দেখো দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, এই ম্যাথ এখানে আসে, এই ম্যাথ এখানে আসবে, ঠিক আছে? বলে দেবে যে পথ পার্থক্য এত, দশা পার্থক্য কত, পথ পার্থক্য এত, দশা পার্থক্য কত। সবাই কমেন্ট করো, আমি একটা ম্যাথ দিচ্ছি এখানে, মানে এটা এখানে প্রায় আসবে, তোমরা এখানে ফালতু ভয় পাও। হ্যাঁ ইয়াংয়ে দিচ্ছি যে আমাদের ব্যাটারি চার বর্তমানে যে ম্যাথগুলো আছে এগুলো আসে না, এগুলো খুব বড় ম্যাথ, তো যদি খুব কঠিন প্রশ্ন করে দিয়ে দেবে, বাট ইউজুয়ালি আসে কোনগুলো, এই যে এই টাইপের ম্যাথগুলো একটু বেশি আসে। মনে করো দুইটা তরঙ্গের ভিতরে পথ পার্থক্য হচ্ছে λ/4, কি বলছি? পথ পার্থক্য হচ্ছে λ/4, দশা পার্থক্য কত? সবাই কমেন্ট করো তো, দশা পার্থক্য কত? সবাই কমেন্ট করো, যারা ক্লাসে আছো সবাই কমেন্ট করো যে এদের পথ পার্থক্য হচ্ছে λ/4, দশা পার্থক্য কত? কমেন্ট করো, কমেন্ট বক্স চেক করো। ব্লারিং ইস্যু দেখা যাচ্ছে আজকে। আচ্ছা ওয়েট করো ঠিক আছে দাঁড়াও। সবাই একটা কমেন্ট করো, দেখি আমার কি হয়েছে, কমেন্ট করো তো সবাই একটু। সিঙ্গেল হ্যান্ডেড দিক ঠিক হচ্ছে, আস্তে আস্তে হবে, আমি দেখতেছি, চেক করতেছি, অন্য একটা ফোন দিই। হ্যাঁ পাই/2 আসলে আজকে আমি একা ক্লাসে, আমার ওই পাশে কেউ নাই যে আমাকে কেউ বলবে, আমি পুরো সিঙ্গেল হ্যান্ডেডলি এভাবে কন্ট্রোল করা একটু টাফ, বুঝতে পারছো? তারপর আমি চেক করতেছি, আমি চেক করতেছি, তোমরা সবাই ক্লাসে থাকো, ম্যাথ লাইভ থেকে করে যাও, লাভ আছে। কিন্তু যে আমি আজকে একা এখানে, আমার পিছনে কেউ নাই, সো একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু ক্লাসে থাকো, তোমাদের ভালোর জন্যই বলতেছি, ক্লাসে থাকো, বই সামনে নিয়ে ক্লাসে থাকো, জানতে পারবা, শিখতে পারবা অনেক কিছু। কিছুটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে আমি শুরু করি।
তো যেটা বলতেছিলাম, অনেকেই কমেন্ট করছো পাই বাই 2। হ্যাঁ, অ্যানসার ঠিক হইছে। অ্যানসার হচ্ছে পাই বাই 2। কেন? কারণ আমরা জানি দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু কত পার্থক্য, কত ল্যামডা বাই 4। ল্যামডা ল্যামডা কাটা কাটা, অ্যানসার কি পাই বাই 2। এটা হচ্ছে যে দশা পার্থক্য। সো এই কোয়ালিটির ম্যাথ এখানে খুব আসে, ঠিক আছে, জানতে হবে। আর কোন ম্যাথগুলো আসে ভাই? দিস ইজ এর ম্যাথ কি আসে? আমি বলবো না যে আসে না, আমি বলবো না যে আসে না। আমি যদি বলি যে আসবে না মোটেই, তাহলে পরে যখন আসবে আমার ধরে সময় মারবা। হ্যাঁ, আমি বলবো যে কম আসে, কম আসে। ওখান থেকে বেশি কোনগুলো আসে? গঠনমূলক ব্যতিচার কখন হয়, ধ্বংসাত্মক ব্যতিচার কখন হয়, তখন তোমার এই জিনিসগুলো এখান থেকে আসবে। অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল বিন্দু কোথায় পাওয়া যায়, অবম কোথায়, চরম কোথায়, এই জিনিসগুলো এখান থেকে আসবে। এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, ঠিক আছে, পড়ে ফেলবা, পড়ে ফেলবা, ঠিক আছে। দেখো, তারপর আমরা লিখে দিই যে ব্যতিচারের ক্ষেত্রে, ব্যতিচার তো দুই ধরনের, খুব আসে কিন্তু ভাই এই জায়গাটা, এখান থেকে এই টাইপের প্রশ্ন খুব আসে 7 অধ্যায়ে আর 7ম অধ্যায়ের কথা বলতেছি। গঠনমূলক ব্যতিচার আর হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, তাই না? কোনটা কখন হয় বলো তো? গঠনমূলক কখন হয় আর ধ্বংসাত্মক কখন হয়? গঠনমূলক তখনই হবে যখন পথপার্থক্য হবে হচ্ছে ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক। ভালো করে বোঝো, ল্যামডা বাই 2 এর বেজোড় না জোড়, জোড় গুণিতক। কি বলছি? জোড় গুণিতক। এখন এই 2 কেটে দাও, কি আসে? n ল্যামডা, n ল্যামডা, অর্থাৎ ল্যামডা এর স্বাভাবিক সংখ্যার গুণিতক, বা এখানে মনে রাখবো যে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, ঠিক আছে? ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক কখন হবে? গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে। আর ধ্বংসাত্মক কখন? বোঝা যাচ্ছে 2n প্লাস 1, এটা কিন্তু অলওয়েজ বেজোড় সংখ্যা হবে। তুমি এর মান যাই বসাও, 1 2 3 4 যাই বসাও, এটা অলওয়েজ বেজোড় সংখ্যা হবে। অর্থাৎ ধ্বংসাত্মক ব্যতিচার তখনই হবে যখন পথপার্থক্য হবে ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক। কি বলছি? বেজোড় গুণিতক। জোড় গুণিতক হলে গঠনমূলক আর বেজোড় গুণিতক হলে ধ্বংসাত্মক। কিসের ক্ষেত্রে? ব্যতিচারের ক্ষেত্রে। ব্যতিচারের ক্ষেত্রে। অপবর্তনের ক্ষেত্রে কিন্তু পুরোটা উল্টা। এই জায়গাটা যখন আমি তোমাদের মতো ছিলাম আমার খুব প্যাচ লাগতো, অপবর্তন এবং ব্যতিচার। সো আমি একবারে লিখে দিই যে অপবর্তনে কিন্তু এর পুরাটাই উল্টা। অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল বিন্দু কখন পাওয়া যাবে? যখন পথপার্থক্য a sin θ is equal to, এখানে কি ছিল? এখানে ছিল কি? জোড়। আর এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে বেজোড়, অর্থাৎ 2n plus 1 into lambda by 2। অর্থাৎ এই ক্ষেত্রে কি পাওয়া যাবে? এটা উজ্জ্বল বিন্দু, কেন্দ্রীয় চরম, অচরম, প্রথম চরম, দ্বিতীয় চরম, অবম, অন্ধকার বিন্দু, এই জিনিসগুলো পাওয়া যাবে। কখন উজ্জ্বল বিন্দু কখন পাওয়া যাবে? উজ্জ্বলটা পাওয়া যাবে হচ্ছে বেজোড় গুণিতকের সময়। এটা অনুশীলনীতে প্রায় ফেস করবা এই টাইপের কোশ্চেন, ঠিক আছে, জেনে নাও, আসবে। আর অন্ধকার বিন্দু কখন পাওয়া যাবে বা অবম কখন পাওয়া যাবে? তখন এর উল্টা, অর্থাৎ জোড় গুণিতক হবে। a sin θ is equal to কি হবে? কি হবে? জোড় গুণিতক, অর্থাৎ 2n into lambda by 2 বা আগের মতো n lambda। বুঝতে পেরেছো? সে এইগুলো এখান থেকে মেইনলি আসবে। আমি যে জায়গাগুলো আসে ম্যাথে আমি সেই জায়গাগুলো কিন্তু মেইনলি ফোকাস করতেছি। ওকে, আরেকটা কথা জানাই রাখি, সেটা হচ্ছে একটা ম্যাথ আসে এখান থেকে, সেটা হচ্ছে c is equal to e by b। c কি? c হচ্ছে আলোর বেগ, তুমিও জানো আমিও জানি আলোর বেগ। ই কি? ই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, তোমরা 4 অধ্যায়ে পড়ছো। এই তড়িৎ ক্ষেত্রের মান তোমরা এই সিকোয়েন্স চ্যাপ্টারে পড়ছো এটা, যে ই কি? ই হচ্ছে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রের মান। আর বি কি? বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। সো এই সূত্রের ম্যাথ কিন্তু প্রায় আসে, এই ম্যাথগুলো খুব করা খুব ইজি আসে। তোমরা অনুশীলনীতে দেখ কোথায় আছে? 39 নাম্বার ম্যাথটা সবাই খেয়াল করো। 39 নাম্বার ম্যাথ, 7 অধ্যায়ের অনুশীলনী, বইয়ের 524 নাম্বার পৃষ্ঠা, 39 নাম্বার ম্যাথ। দেখো বলা আছে একটা বেতার তরঙ্গের ই দেওয়া আছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে।
তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে, কি চাচ্ছে? চৌম্বক ক্ষেত্রের মান। তুমি সি এর মান জানো, এটা শুভ 3 × 10⁸ মানে ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে। কত দেওয়া আছে? কত দেওয়া আছে? 10⁻⁻4 দেওয়া আছে, 10⁻⁴ দেওয়া আছে। চাচ্ছে কি? তোমার বি এর মান চাচ্ছে বা চৌম্বক ক্ষেত্রের মান চাচ্ছে। কোন কঠিন প্রশ্ন এটা? এটা একদমই ইজি প্রশ্ন, করলেই পারবা, জাস্ট ধরাই দেওয়া আর কিচ্ছু না। এটা খুবই ইজি। এটা ম্যাথ কিন্তু আসবে। তোমরা ওই বেঞ্চের অবর্তনে পড়ে থাকো, কিন্তু এটা কিন্তু আসে পরীক্ষায়, মাথায় রেখো, আসবে। ঠিক আছে? যদি ম্যাথের কথা বলো, আমি আজকে থিওরি পড়াচ্ছি না, আগেই বলছি। এরপরে সবাই অষ্টম অধ্যায়ে চলে যাও। এখানে যদি তোমরা অনুশীলনীটা একটু বুঝে বুঝে পড়ো, আমার বিশ্বাস কোনো সমস্যা হবে না। আর ব্যাকিচারের যে আছে যে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, উজ্জ্বল ডোরা, অন্ধকার ডোরা দূরত্ব কত, এই সূত্রগুলো তোমরা সবাই জানো, আমি জানি। কি বলো তো? xn = t, xn হচ্ছে tn λ/a, যদি চিন্তার মত দূরত্ব a হয়, সো এই সূত্রগুলো কিন্তু মান বসানো হয়ে যাবে। এগুলো ক্লাসে করার কোনো মানে নাই, মান বসানো হয়ে যাবে। 7 অধ্যায় তোমরা ফালতু ভয় পাও, কিন্তু এখানে একটা সুবিধা কি জানো? সূত্র মুখস্থ করবা, দেওয়া থাকবে মান, বসাই দিবা, শেষ। খুবই ইজি। কিন্তু অন্যান্য চ্যাপ্টারে একটু প্যাচ দেওয়া যায়, এটা করা যায়, কিন্তু এখানে এরকম কোনো প্যাচ নাই, মার প্যাচ একটু কম। ঠিক আছে? জাস্ট মানগুলো বসাই দিবা, হয়ে যাবে। বাসায় বসে প্র্যাকটিস করবা, দেখবা যে সব ম্যাথ পারতিছো। ঠিক আছে? বাট আসে কোনগুলা বেশি? দশাবর্তক পদাবর্তক। এটাতে প্রত্যেকটা প্রশ্নের মানে প্রত্যেকটা পরীক্ষায় ফেস করবা। ফিজিক্স এক্সাম দিবা, এটা ফেস করবা। এটা ফেস না করলে কোনো উপায় নাই। তরঙ্গেও আছে, এখানেও আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ প্রশ্ন, কিন্তু মেডিকেলে আসে। ঠিক আছে? সো কঠিন জিনিস করতে যে ওই সহজ জিনিস ভুলে যাওয়া যাবে না, ওটা কিন্তু এক্সামে আসবে। ঠিক আছে? আমি এক্সাম ওরিয়েন্টেড পড়াচ্ছি, কারণ তুমিও জানো যে একটা ক্লাসে 5টা অধ্যায় ফুলফিল করা কখনোই সম্ভব না। তোমাকে বুঝতে হবে, বাট যে জায়গাগুলো আসে ওই জায়গাগুলো আমি ফোকাস করে দিচ্ছি। বইতে দাগাই নাও, কাজে লাগবে, পরে যে মনে পড়বে। 8 অধ্যায়ে চলে আসো। সবকিছু কি ক্লিয়ার আছে? আজকে ক্লাস নিয়ে আমি হতাশ হয়ে গেছি। এ বলে পড়ে সমস্যা, এ বলে ব্লাড। সবাই বলতেছে ব্লাড, না ঠিক আছে। এরপরে চলে আসো অষ্টম অধ্যায়ে চলে আসো। অষ্টম অধ্যায়, হ্যাঁ আমার কথা ভালো করে বোঝো। অষ্টম অধ্যায়ে প্রথম যে 3টা সূত্র সবাই জানো, জাতীয় সূত্র, যে ভর বৃদ্ধির সূত্র, m = m0/√1-v²/c², সবাই জানো। দৈর্ঘ্য সংকোচন, L = L0 × √1-v²/c², সবাই জানো। এরপরে কি আছে? t কি? জাস্ট লাইক ভর, t = T0/√1-v²/c²। সো এই সূত্রগুলোর যে ম্যাথ আছে, এগুলা আসবে না, আসলে কম আসবে। যে দৈর্ঘ্য কত 4 গুণ হবে, যায় আমি চলন গতিশীল দৈর্ঘ্য আর দৈর্ঘ্যের 4 গুণ হবে, কি করলে? এই জিনিসগুলো ইজি। কেন L0/4 বসাবা, L0 কেটে দিলাম, 1/4 = √1-v²/c²। এটা অনুশীলনীর ম্যাথ। কোথায় আছে? অনুশীলনীতে আছে কোথায়? 3 নম্বর প্রশ্ন আছে অনুশীলনী, অষ্টম অধ্যায়ের 3 নম্বর প্রশ্ন। এগুলা করলেই বুঝতে পারবা। কিন্তু ভাই মেডিকেলে আসবে কোনগুলা? আমি যে মেডিকেল এক্সাম দেব, আপনি তো এগুলো পড়ালেন, বাট মেডিকেলে আসবে কোনগুলা? মেডিকেলে আসবে, শুনে নাও আমার কথা আজকে। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, বলবে যে এর শক্তি কত, অ্যানসার দাও। এর কম্পাঙ্ক দেওয়া থাকবে, এর শক্তি কত, অ্যানসার দাও। 1 AMU = কত এনার্জি, 2 AMU = কত এনার্জি। এই টাইপের প্রশ্নগুলো মেডিকেলে আসবে, এই অনুশীলনী থেকেই আসবে, আকাশ থেকে দেবে না, এখান থেকেই দেবে। এটা করতে হবে। তাই আপনি বলেন কোথায় আপনি করাই দেবেন না? হ্যাঁ আমি অবশ্যই করাই দেব। 10 নাম্বার অবজেক্টিভ খেয়াল করো, 8 অধ্যায় 10 নাম্বার অবজেক্টিভ সবাই খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট। মেডিকেলে আসার মতো অবজেক্টিভ এইগুলা, মেডিকেলে আসার মতো অবজেক্টিভ দেওয়া আছে। একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যাম্ডা দেওয়া আছে, কত দেওয়া আছে?
6630 6630 অ্যাংস্ট্রম চাচ্ছে কি এনার্জি, ই এর মান চাচ্ছে, কি চাচ্ছে? ই এর মান চাচ্ছে, ঠিক আছে, ই এর মান চাচ্ছে। তোমরা সবাই জানো যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, নিউ কি কম্পাঙ্ক, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো এটা। এই কম্পাঙ্ককে কি লেখা যায়? এইচ সি বাই ল্যামডা লেখা যায়। আমরা জানি যে কে ইজ এর সি ইজ ইকুয়াল টু কি নিউ ল্যামডা লেখা যায় না, নিউ ল্যামডা লেখা যায়, বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। এগুলো 9 অধ্যায়ের কথা, ফার্স্ট পেপারে জানো সবাই। তো সেখান থেকে লেখা যায় এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচ এর মান তোমরা জানো, সি এর মান তোমরা জানো, তরঙ্গ দৈর্ঘ্য তোমাদের এখানে দেওয়া আছে, কিন্তু কথা কি ভালো করে বোঝো, এখানে এভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে, মিটারে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো দেখো, ভালো করে খেয়াল করো। অ্যাংস্ট্রম হচ্ছে 10 টু দি পাওয়ার -10, আলাদা করে লিখছো। আর 6630 কে কি লিখছো? 6.63 ইনটু 10 টু দি পাওয়ার 3। কেন নিয়ে আসছো? কারণ কাটাকাটি হচ্ছে। তাও কি ইজি, যা পড়া আছে তো এখান থেকে ক্যালকুলেশন করে বের করে। এখানে কত আসে? -7 আসে। কত আসে? -7 আসে। 3 আর -7 করলে কত আসে? -7। এটা আগে থেকে কাটাকাটি হয়ে গেছে। আর যা পড়ে থাকে এখান থেকে তোমার অ্যানসার চলে আসবে। দেখো 3 নাম্বার হচ্ছে অ্যানসার, যেটা 3 আছে ওটাই অ্যানসার। সেই ম্যাথ থেকে ভয় পাওয়া যাবে? ভয় পাওয়ার কিছু নাই। এর এমন ভাবে দেওয়া থাকবে যে করলে কিন্তু বসাবা আর হয়ে যাবে, কিন্তু তুমি সাহস নিয়ে করবা না, ভয় পাও। সাহস নিয়ে একবার অ্যাপ্রোচ করে দেখো, প্রত্যেকটা ম্যাথ এভাবে সুন্দর করে করা যায়। অনেকে এই জায়গাটাই বোঝে না যে 6630 অ্যাংস্ট্রমকে কিভাবে কনভার্ট করবে, কত সুবিধাজনক উপায়। আগে এটাকে কনভার্ট করতে হবে, তারপর এটাকে। এটা কত? 6.63 ইনটু 10 টু দি পাওয়ার 3। আর এটা কত? 10 টু দি পাওয়ার -10। 3 আর -10 যোগ করলে কত আসে? -7। এটা আগে করে প্লাঙ্কের ধ্রুবের সঙ্গে কাটাকাটি হয়েছে। ম্যাথ তো এখানেই শেষ, ম্যাথ তো এখানেই শেষ, তাই না? দেখো যে শুধু 3 পড়ে আছে, যে অপশনে 3 আছে ওইটাই আমার উত্তর। এখানে দেখো কোনো অপশনে কিন্তু 3 নাই, 1.6 আছে, 2 আছে, 9.1 আছে। দেখছো তার মানে কি, যেটা 3 আছে যদি যোগ বিয়োগ নাও করো, 3 যেহেতু আছে আর ওইটাই आंसर, ওইটাই आंसर। আর কোনো आंसर হওয়ার সুযোগ নাই, আর কোনো आंसर হওয়ার সুযোগ নাই, ঠিক আছে? এরপরে 34 নাম্বার প্রশ্নটা সবাই খেয়াল করো। 34 নাম্বার প্রশ্ন, 34 নাম্বার প্রশ্ন 8 অধ্যায়ের 34 নাম্বার প্রশ্ন। চৌত্রিশ নাম্বার প্রশ্ন খেয়াল করছো, এখানে কি বলা আছে? 2 AMU সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট। কি বলা আছে? 2 AMU সমান কত? হ্যাঁ, এই ম্যাথে জানো সবাই কিসে ভুল করবা? এককে ভুল করবা, এককে ভুল করবা। এই পাশে লিখো, প্রায় ঝামেলা কম্পেয়ার আসছে, এইদিকে দেখা যাচ্ছে না, এই পাশে লিখো। দেখো আমরা জানি 1 AMU সমান সমান 931.5 বা 934। আমি বলতেছি দুইটা ঠিক, মেগা ইলেকট্রন ভোল্ট। মেগা আছে ভাই, মেগা আছে। এই মেগা যে অপশন থাকবে না, তুমি যদি দাগায় দিয়ে আসো, বিশ্বাস করো অ্যানসার ভুল। কারণ এই মেগা কেউ খেয়াল করবে না, ওরা এটা খেয়াল করে দাগায় দেবে। এখানে যদিও তোমার 2 বলছে, তুমি 2 গুণ করবা, 2 অবশ্যই গুণ করবা, কিন্তু অপশনগুলো বইতে খেয়াল করো, দুইটা অপশনে কিন্তু মেগা দেওয়া নাই। এই মেগা যে অপশনে নাই, আর বাই চান্স যদি আবেগে দাগাই ফেলছো মেডিকেলে ভর্তি পরীক্ষার দিন, তোমার 1.25 কাটা, 1 তো কাটাই, মাইনাস খাবা 0.25। এই সিলি মিস্টেক যারা করে তারাই চান্স মিস করে। এজন্যই বলি যে পড়ার সময় কোনখানে ভুল যায় এগুলো ক্লাস না করলে কেউ বুঝতে পারবে না, কারণ আমরা জানি যে কোথায় তোমরা ভুল করো। আমরা কোশ্চেনটাও কিন্তু ক্লাস কোচিং ওইভাবেই করা হয়, এমন ভাবে অপশনগুলো সেট করে তোমরা ভুল করো, পা দাও, আমাদের পড়ায় ঘাটতি থাকে। সো একটা কিন্তু খেয়াল করতে হবে, মেগা ইলেকট্রন ভোল্ট। বইতে কিন্তু ইলেকট্রন ভোল্ট দিয়ে দুইটা অপশন আছে, দাগাইছো তো শেষ, দাগাইছো তো মারা খাইছো। 1.25 কাটা জায়গায় তোমার 1.25 কাটা, যেখানে তোমার 1.25 বেশি পাওয়ার কথা ছিল। বুঝতে হবে, খুবই সেনসিটিভ জায়গা এগুলা,
হাজার বড় এই সেন্সিটিভ ভুল করলে মার্ক কম আসবে, মার্ক কম আসবে, ঠিক আছে। এরপরে চলে আসো কার্যাপেক্ষক আর সূচন কম্পাঙ্ক। এগুলো সবাই বোঝো, এগুলো সবাই বোঝো, দেখি সবকিছু ক্লিয়ার কিনা আজকের ক্লাস নিয়ে। ফোনের চার্জ দাও। এখনো কি লাইটের জন্য দেখা যাচ্ছে না? হ্যাঁ, সমস্যা নাই। এরপরে দেখো ধাতুর কার্যাপেক্ষক বোঝো। ধাতুর কার্যাপেক্ষক মানে হচ্ছে, কার্যাপেক্ষক মানে কি ভালো করে বোঝো। কার্যাপেক্ষক বা কার্য অপেক্ষক যাই বলো, এটা আসলে কি? এটা হচ্ছে একটা ন্যূনতম শক্তি। কি বলছি? একটা শক্তি। যেই পরিমাণ শক্তির ফোটন কোন ধাতুর উপর পড়লে, মনে করো একটা ধাতু, ধাতুর উপর যদি একটা ফোটন আসতেছে মনে করো, এই ফোটন যদি এই পরিমাণ শক্তি নিয়ে পড়ে, তাহলে সেখান থেকে ইলেকট্রন দিয়ে কোথাও হবে শূন্য বেগে। কি বেগে? শূন্য বেগে। এখন এই পুরো কনসেপ্ট যদি থিওরি বর্ণনা করি, অনেক সুন্দর করে করা যায়। এটা সুন্দর থিওরি আছে, আমার খুব পছন্দের একটা জায়গা, যে এইচ নিউ ইজ ইকুয়াল টু, যেটা তোমাদের বইতে অ্যাকচুয়ালি দেওয়া আছে, যে ইলেকট্রনের যে গতিশক্তি ই কে ম্যাক্স প্লাস তোমাদের এখান থেকে যে কার্যাপেক্ষক এইচ নিউ নট, এটা কিন্তু আছে এবং সুন্দর একটা থিওরি আছে। তোমরা যদি থিওরি না পড়ো, এখন থিওরি ক্লাস নাই, পড়াবো না, বাট এটা জেনে রাখবা, ঠিক আছে? এটা জেনে রাখবা। তাহলে এটাকে বলা হয়, এই অংশটুকুকে বলা হয় হচ্ছে কার্যাপেক্ষক। এই অংশটুকুকে কি বলা হয়? কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক বলা হয়। এনার্জি দেখছো, এইচ নিউ এনার্জি ইজ ইকুয়াল টু এইচ নিউ করছো। এই নিউ কি? এই নিউ নটকে বলা হয় হচ্ছে সূচন কম্পাঙ্ক। কি বলা হয়? সূচন কম্পাঙ্ক। এটা কিন্তু আবার দেখা যায় না, তোমরা কি বুঝতেছো? এটাকে কি বলা হয়? কার্যাপেক্ষককে ডাব্লিউ নট দিয়ে প্রকাশ করা হয়, এইচ এফ নট। এই এফ নট কে বলা হয় সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক। ভালো করে খেয়াল করো, হ্যাঁ? পিছনে কেউ থাকলে আমাকে বলতে পারতো যে এই সময় দেখা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু বুঝতেছি না। ওকে, দেখো এটাকে কি বলা হয়? সূচন কম্পাঙ্ক। আর এই সূচন কম্পাঙ্কর বদলে যে তরঙ্গ দৈর্ঘ্য আসবে এখানে, মানে বলে এই এফ নট এর জায়গায় তুমি লিখতে পারো এই সি বাই ল্যামডা নট। এই ল্যামডা নট কে বলা হয় সূচন তরঙ্গ দৈর্ঘ্য। কি বলা হয়? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আর এই ডাব্লিউ নট কি? আমার কার্যাপেক্ষক। ইলেকট্রন ভোল্টেজ মেজার করা হয়েছে। তো পরীক্ষা আসবে যে সূচন কম্পাঙ্ক এত, এর কার্যাপেক্ষক কত, এর কার্যাপেক্ষক এত, এর সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত, এর কার্যাপেক্ষক এত, এর সূচন কম্পাঙ্ক কত। জাস্ট এই সিম্পল সূত্র অ্যাপ্লাই করা শেষ। এই ম্যাথগুলো আসবে, ঠিক আছে? করালাম না, কিন্তু এই সূত্র সিম্পল সূত্র ইজ ইকুয়াল টু এইচ নিউ থেকে আসছে, জাস্ট নামগুলো চেঞ্জ। শক্তিকে বলা হচ্ছে কার্যাপেক্ষক, নিউ নট কে বলা হচ্ছে সূচন কম্পাঙ্ক, আর ওখানে যে তরঙ্গ দৈর্ঘ্য আসছে তা বলা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ওই যে আগে যে ইকুয়েশনগুলো পড়ে আসছো ওইটারই একটা মডিফাইড ভার্সন, বাট একটা সুন্দর থিওরি আছে যেটা ক্লাসে আজকে পড়ানোর দরকার নেই, ঠিক আছে? এরপরে চলে আসো, দেখো 76 নাম্বার ম্যাথ, বলতে না বলতে অনুশীলনী 76 নাম্বার ম্যাথ। কত নাম্বার পৃষ্ঠা ভাই? 611 নাম্বার পৃষ্ঠা। দেখছো বলা আছে এই ধাতুর কার্যাপেক্ষক এত, এই প্লাঙ্কের ধ্রুবকের মান দেওয়া আছে। কি বলছে? বলছে কি এর সূচক কম্পাঙ্ক কত, জাস্ট যেটা বলছে এটা, জাস্ট নামগুলো চেঞ্জ করে দিয়েছে। ওই জিনিসটা আসলে সেম। কার্যাপেক্ষক হচ্ছে একটা শক্তি যেটাকে ডাব্লিউ নট দিয়ে প্রকাশ করা হয়, কার্যাপেক্ষক, ঠিক আছে? ইলেকট্রন ভোল্ট এককে মেজার করা হয়, এটা হলো শক্তির একক। জানো আমি 5 অধ্যায়ে পড়াইছি এটা। এর বুঝতে পেরেছো? এখন সবাই 9 অধ্যায়ে চলে আসো। এখান থেকে এর বাইরে অনুশীলনীতে তোমরা পারবা না এমন কোনো ম্যাথ নাই। 101 নাম্বার ম্যাথটা একটু দেখতে পারো। 101 নাম্বার ম্যাথ 613 নাম্বার পৃষ্ঠা। 613 নাম্বার পৃষ্ঠা 101 নাম্বার ম্যাথ। সবাই একটু খেয়াল করো যে 10 কিলোগ্রাম ভরের পদার্থ থেকে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে। কি বলা হচ্ছে? 10
কিলোগ্রাম ভরের পদার্থ থেকে E = mc স্কয়ার। এই টাইপের ম্যাথও কিন্তু আসবে মেডিকেলে, ঠিক আছে। m কি ভর, ওই বস্তুর ভর, ঠিক আছে। m কি ওই বস্তুর ভর দেওয়া আছে কত 10 কেজি, 10 কেজি, ঠিক আছে। এরপরে ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য, যেটা আমি স্কিপ করে গেছি, তোমরা জানো এটা? এটাকে কিভাবে প্রকাশ করে দেখো তো। E = কি বলা হয় mc স্কয়ার। E = কি বলা হয় mc স্কয়ার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। E = mc স্কয়ার, এটা সবাই জানো। আর এটাও জানো যে E = ac বাই ল্যামডা, এটা জানো না? একটু আগে পড়াইছি না? এখন এটা তো সেম, তো ইকুয়েশন আকারে লিখা যায় এইভাবে ac বাই ল্যামডা। c কাটা দুই পক্ষ থেকে কি আসে mc h ল্যামডা। আর এই mc মানে কি? এটা হচ্ছে ভর, এটা হচ্ছে বেগ, ভর বেগ। p h বাই ল্যামডা। এটার ম্যাথ আসে মাঝে মাঝে ইকুয়েশন আকারে আসে। নিচের কোন সমীকরণটি সঠিক, নিচের কোন সমীকরণটি সঠিক নয়, মনে রাখবা। p h বাই ল্যামডা, p h বাই ল্যামডা, অথবা ল্যামডা h বাই p, দুটাই ঠিক। ল্যামডা h বাই p, ঠিক আছে। এখানে m v নট তোমরা পড়ে এসেছো, ওই m v নট এর জায়গায় p ইউজ করে। p মানে হচ্ছে ভরবেগ। ভরবেগ কিভাবে আসছো এই যে দেখাই দিলাম। এর ম্যাথও আছে, আশা করি পারবা, ঠিক আছে, আশা করি পারবা। দেখা যাচ্ছে, ওকে, দেখা গেলেই ভালো। এরপরে সবাই 9 অধ্যায়ে চলে আসো। 9 অধ্যায়ে চলে আসো। 9 অধ্যায়ে একটা টাইপের ম্যাথ 9 অধ্যায়ে খুব আসে, কোশ্চেন করলেই দিয়ে দেয় সবাই। কোনটা বলো তো? অর্ধায়ু, ক্ষয় ধ্রুবক, গড় আয়ু, এই যে ম্যাথগুলো আছে এগুলা খুব আসে, ঠিক আছে। এবার ঠিক আছে, ওকে। দেখো যেটা বলতেছিলাম যে 9 অধ্যায় থেকে কোন টাইপের ম্যাথগুলো বেশি আসে? অর্ধায়ু, ক্ষয় ধ্রুবক, গড় আয়ু, এই ম্যাথগুলো বেশি আসে। বাট তোমরা এই ম্যাথগুলো সূত্র জানো ঠিকই, কিন্তু অ্যাপ্লাই করতে পারো না, কারণ যে 0.693 দিয়ে দিয়েছে। হ্যাঁ ভাই, দেখি আমরা ম্যাথ করব। দেখো সূত্র কি কি আছে? অর্ধায়ু t is equal to, তোমরা জানো যে 0.693 বাই ল্যামডা, অবক্ষয় ধ্রুবক। আবার t is equal to কি আছে 6.693 টাউ আছে কিনা বলো। এই টাউ কি? টাউ হচ্ছে গড় আয়ু, টাউ কি গড় আয়ু। আর t কে বলা হয় হাফ লাইফ বা অর্ধায়ু। t কে কি বলা হয়? অর্ধায়ু। আর এটা হচ্ছে আমার ক্ষয় ধ্রুবক বা অবক্ষয় ধ্রুবক। এটা কিন্তু আসে পরীক্ষায় যে তোমার গড় আয়ু অর্ধায়ুর সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, ক্ষয় ধ্রুবক অর্ধায়ুর সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন মেডিকেলে আসে, আমি আগে থেকে বলে দিচ্ছি। কিন্তু এই যে তোমাদের সব কিছু ঠিক আছে, বাট এর ম্যাথ দিলে তোমরা করতে পারো না। কারণ কি জানো? কারণ তোমরা এই 0.693 কে ওই 693 দিয়ে হিসাব করো। এটা হিসাব করতে হবে 0.7 দিয়ে, 0.7 দিয়ে হিসাব করে যেটা ক্লোজ অপশন থাকবে ওটা দাগাই দেবা, অ্যানসার মিলে যাবে প্রত্যেকটা ম্যাথে। 0.7 ধরে হিসাব করবা, 0.693 দিয়ে হিসাব করতে গেছো তো মারা গেছো। হ্যাঁ, হিসাব করবা কি দিয়ে? 0.7 দিয়ে। 0.7 কি হবে লিখবা 7 × 10⁻⁻1, ইজি। এটা 7 দিয়ে হিসাব করো, আরো ইজি, কারণ পয়েন্টে ঝামেলা নেই। 0.7 টা তুমি লিখতে পারতা না, 0.7 কে কি লিখতে পারতা 7/10, এটাকে উল্টাই নিয়ে যাবো করে 7 × 10⁻⁻1 হয়ে গেছে। এভাবে যদি প্রত্যেকটা ম্যাথ করো এই সূত্র, দেখবা যে প্রত্যেকটা ম্যাথ মিলে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাথ যেটা ক্লোজ অপশন থাকবে দাগাই দিবা, দেখবা হয়ে গেছে। ইচ এন্ড এভরি ম্যাথ, ঠিক আছে, যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা হয়ে যাবে এই রকম করে করলে। ওই 0.693 দিয়ে যদি হিসাব করতে গেছো তো তুমি ওইখানেই শেষ। এটা কখনো সম্ভব না, আমাদের ব্রেন এটা করতে পারবে না। ওকে, মাথায় রাখতে হবে এই কথাগুলো। এই কথাগুলো বলে দিলাম। এরপরে সবাই অনুশীলনীর
25 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো, 25 নাম্বার ম্যাথ সবাই একটু খেয়াল করো, অনুশীলনী 25 নাম্বার ম্যাথ, ঠিক আছে? ঠিক আছে, 25 নাম্বার ম্যাথটা সবাই একটু খেয়াল করো, 25 নাম্বার ম্যাথ খেয়াল করো, 9 অধ্যায়ের 25 নাম্বার ম্যাথ। একটা যুগান্তকারী সূত্র লিখে দেব, যুগান্তকারী সূত্র যেটা আগে লেখা হয় নাই, লিখে নিবা সবাই, ঠিক আছে? লিখে নিবা। কি সূত্র ভাইয়া? দেখো, লিখবা হচ্ছে এইভাবে, লিখবা এইভাবে, 2 টু দি পাওয়ার t বাই বড় হাতের t ইজ ইকুয়াল টু n নট বাই n। লিখে নাও এটা, লিখে নাও। এখানে t এর পরিচয় কি? t হচ্ছে অর্ধায়ু, ঠিক আছে? আর ছোট হাতের t কি? মোট সময়, অর্থাৎ অর্ধায়ু বাদে যে সময় থাকবে সেই সময়টা, যে কত সময় পর এত পার্সেন্ট থাকবে, কত সময় পর এত পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হবে, এই যে এইটি হচ্ছে সেইটি, এটা অর্ধায়ু না, অর্ধায়ু বাদে যে সময় সেই সময়। বুঝতে পেরেছো? n নট কি? n নট হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, প্রারম্ভিক পরমাণুর সংখ্যা। আর n কি? n হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, অবশিষ্ট পরমাণুর সংখ্যা। তাহলে আমি আবারও বলতেছি, এই সূত্রটা সবাই লেখো, এর ম্যাথ আছে, দেখবা যে মজা লাগবে করতে গেলে। এবার কি লিখছি? 2 টু দি পাওয়ার ছোট হাতের t বাই বড় হাতের t, বড় হাতের t আমি আগে বলছি এটা অর্ধায়ু, অর্ধায়ু। এরপরে ছোট হাতের t কি? মোট সময়, অর্ধায়ু বাদে যে সময় থাকবে সেইটা। n নট কি? প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, অথবা পরমাণু একদম ইনট্যাক্ট অবস্থায় আছে, ক্ষয়প্রাপ্ত হয় না, এখনো শুরু করে নাই, এতটুকু আছে, ধরে নিছে 100%। n নট অলওয়েজ 100, n নট অলওয়েজ 100। আর n কি? 100% ক্ষয় হয়ে যাওয়ার পরে যতটুকু অবশিষ্ট থাকে সেটা হচ্ছে আমার n। তাহলে n নট কি বলছি? n নট হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, আর ছোট হাতের n মানে n নট বাদে যে n টা আছে এটা হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। এই সূত্রটা লেখার পরে এবার যখন বইয়ের ম্যাথ করবা দেখবা যে কোনো ম্যাথে আর কোনো প্রবলেম হচ্ছে না। কত নাম্বার ম্যাথ না বের করো? 25 নাম্বার ম্যাথ, মানে আছে 25 নাম্বার ম্যাথ। লিখে ফেলছো? এটা মুছে ফেললাম, নলে এসএস নিয়ে রাখতে পারো, মুছে লিখছো, অনেক সময় দিচ্ছি, অত সময় দেওয়া যাবে না। দেখো 25 নাম্বার ম্যাথে কি বলা আছে? কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 10টি, আর বড় হাতের t দেওয়া আছে। আমার সূত্রটা কি ছিল? ছোট হাতের t বাই বড় হাতের t ইজ ইকুয়াল টু কত? n নট বাই n। আমার বড় হাতের t দেওয়া আছে, আমার অর্ধায়ু দেওয়া আছে, আর অর্ধায়ু কত দেওয়া আছে? 10 দিন দেওয়া আছে, 10 ডেজ। দিকে প্রকাশ করলাম। কি বলা আছে? যে উক্ত মৌলের 75% ক্ষয় হতে কত সময় লাগবে? ভালো করে খেয়াল করো, ক্ষয় হতে, তার মানে আমি যদি 100 ধরি, আমার n নট কে আমি 100 ধরি, আমার n তাহলে কত হবে? n কত হবে? সবাই কমেন্ট করো তো। এখন বলছে যে 75% ক্ষয় হতে, ক্ষয় হতে মানে কি? এটা ক্ষয় হয়ে গেছে, বাট অবশিষ্ট আছে কত পার্সেন্ট? 25%। সবার অ্যানসার এখানে কত বসবে? n এর মান কত হবে? n এর মান হবে 25। এটা আমার অবশিষ্ট, এটা আমার অবশিষ্ট। আর এর নট কি? 100% অলওয়েজ, এটা আমার প্রারম্ভিক পরমাণুর সংখ্যা 100, অলওয়েজ 100। তাহলে আমার এই মানগুলো দেওয়া আছে, তাচ্ছে কি যে এই টি এর মান, এখন সেই বড় হাতের টি বাদে যেই থাকবে সেটা হচ্ছে ছোট হাতের টি। 100% ক্ষয় হতে কত সময় লাগবে? এটা হচ্ছে সেই টি, এটা অর্ধায়ু না, অর্ধায়ু নির্দিষ্ট বড় হাতের টি, ওইটা বাদে যে সময় সেটা হচ্ছে ছোট হাতের টি। তো আমরা তিনটার মান দেওয়া আছে, আর একটার মান জানি না, ইজিলি বের করতে পারবো। কিভাবে? বসাই দাও মান, বসাই দাও। দেখো ছোট হাতের টি বাই 10 ইজ ইকুয়াল টু n নট তে 100, অবশিষ্ট কত? 25। বসাই দাও। আমি আস্তে আস্তে লিখতেছি কিন্তু যাতে তোমরা জিনিসটা বোঝো, ঠিক আছে? মানে কত? 4 4 পাশে কি লিখতে পারো? ছোট হাতের t বাই 10 ইজ ইকুয়াল টু 2 স্কয়ার, 2 স্কয়ার, 2 স্কয়ার, 2 স্কয়ার লিখতে পারো না? তার মানে কি? তোমার t বাই 10 ইজ ইকুয়াল টু 2। দুজনে দুইয়ের ভাগ আছে, বুঝতে পারছো কিভাবে আসে জিনিসগুলো? 9 টাইমের জিনিস। তার মানে আমার ছোট হাতের t এর মান কত আসছে? 20 ডেজ, 20 ডেজ। 3 নাম্বার হচ্ছে আমার অ্যানসার। কত সহজ জিনিসটা করতে পারতেছি।
কত সহজে করতে পারতেছো, কোনো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই মাইনাস ল্যামডা এগুলো কিছুই লাগতেছে না, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবা সব জায়গায় হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারতেছো কিনা সবাই বলো, এটা কিন্তু আগে বলা হয় নাই, সো বুঝতে পারতেছো? হ্যাঁ 20 বুঝতে পারছে। হ্যাঁ কোহিনুর কমেন্ট করছে বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, দেখেন এইভাবে না প্রত্যেকটা ম্যাথ তুমি বেশিরভাগ ম্যাথ এখান থেকে করতে পারবে এইভাবে। ঠিক আছে, এটা সেই সূত্রটা সিম্পল সূত্র, কোনো ঝামেলা টামেলা নাই, সূত্র ভিত্তিক মিলে যাবে। দেখবা আরো মিলবে। 27 নম্বর ম্যাথটা খেয়াল করো, 27 নম্বর ম্যাথ কি বলা আছে, এর অর্ধায়ু 1.8 আর অর্ধায়ু বাদে যে সময় এটা কত 5.4। তোমার অর্ধায়ু কত দেওয়া, অর্ধায়ু কত দেওয়া দেখো, অর্ধায়ু দেওয়া আছে হচ্ছে কালই না, দেখো অর্ধায়ু কত দেওয়া 1.8 আর অন্যান্য যে সময় অর্ধায়ু বাদে কত 5.4। কি বলছে প্রশ্নে, 27 নম্বর প্রশ্নে কত বলছে, কি বলছে যে কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, এই সেম জিনিস ওইখানে অ্যাপ্লাই করবা পেয়ে যাবা। 2 টু দি পাওয়ার t বাই t এটা কত 5.4 বাই 1.8 মানে কত টু দি পাওয়ার কিউব। 354 সেখান থেকে আসছে 3 এবার করবা, দেখো যে মিলে গেছে, মিলে গেছে। যদিও এই বইয়ের অ্যানসারটা ভুল আছে, তোমরা করে মিলাই নিয়ে আমার পরে বলবা যে না ভাই আমি করছিলাম, ঠিক আছে এটা তোমাদের হোম টাস্ক, হোম টাস্ক এখন করা যাবে না। ঠিক আছে, এটা ভুল আছে, কমন সেন্স অ্যাপ্লাই গুলো বুঝতে পারবা ভুলটা আসলে কোথায়। বইয়ের উত্তর যেটা দেওয়া তার সঙ্গে অ্যাঙ্কো করলে মিলবে না। ঠিক আছে, উল্টা দিয়ে ফেলছো না, উল্টা দিয়ে ফেলছো, ক্লু দিয়ে গেলাম, আমি এটা রেখে যাচ্ছি, করে ফেলবা। ঠিক আছে, 34 নাম্বার ম্যাথ আমি আগেই বলছি যে অর্ধায়ু থাকবে, ক্ষয় ধ্রুবক বের করতে হবে, জাস্ট 0.7 ধরে নিবা জায়গাটাতে, সূত্র কিন্তু লেখাই দিছি, পারবা। এরপরে 58 নম্বর ম্যাথ, বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত, বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত কত? সবাই জানো এটা যে n তম কক্ষপথের ব্যাসার্ধ rn is equal to n স্কয়ার ইনটু r। তাহলে আমার দ্বিতীয় কক্ষপথের কত আসবে 2 স্কয়ার ইনটু r1, r2 কত 2 স্কয়ার ইনটু r1, r3 কত 3 স্কয়ার ইনটু r1, তাহলে 1:4:9 আর r1 r2 r3 এটাই হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে। বলা আছে কত নম্বরে, এটা বলা আছে 58 নম্বরে। কারণ আমার n স্কয়ার ইনটু r1 এটা হচ্ছে আমার সূত্র, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে তাহলে 2 স্কয়ার ইনটু r1, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত 3 স্কয়ার, n এর মান কি 3, n এর মান কত এখানে 3, n is equal to 3, এখানে n is equal to কত 2, এখানে n is equal to 1 ছিল, so 1 স্কয়ার হবে, ঠিক আছে। তো r1 এর মান r2 আর 3 কত, r3 is equal to 3 স্কয়ার ইনটু r1, তাহলে এখানে আসে শুধু r1, এখানে আসে 4r1, এখানে আসে 9r1, কোনটা করলে আসে 1:4:9, 1:4:9। 78 নম্বর প্রশ্ন পারবা, পড়াই দিলাম। যে টাইপগুলো দেখাচ্ছি না এগুলো কিন্তু মেডিকেলে আসার মতো ম্যাথ, আমি আবারও বলতেছি অনেক বড় বড় ম্যাথ এখানে দেবে না, এই জিনিসগুলাই দেবে, সুন্দর করে ঠান্ডা মাথায় পড়ে আসলে ইনশাআল্লাহ পারবা। ঠিক আছে, 9 অধ্যায় একবার যে বেশিরভাগ জিনিসই এখন তোমরা পারতেছো। আর যে আলফা কোণা নির্গত হলে কি হবে, বিটা কোণা, গামা, এগুলো থিওরি ক্লাসে সুন্দর করে পড়ানো হয়েছে, সুন্দর করে এই জিনিসগুলো পড়ানো হয়েছে, সেই জিনিসগুলো আসলে পারবা তোমরা, আশা করি। এগুলো ম্যাথ না, সামনে করাবো না, এগুলো কমন সেন্স, পারবা। এরপর 10 অধ্যায় চলে আসো। 10 অধ্যায় জাস্ট দুইটা সূত্র, এর ম্যাথ কিছু আসে না। এর ম্যাথ কি আসে বলো তো, তুমি অনুশীলনী বের করো। অনুশীলনী বের করার আগে আমি যে পেজ নাম্বার বলতেছি ওইটা বের করো, 756 নাম্বার পেজ বের করো, 756 নাম্বার পেজ সবাই বের করো, 756 নাম্বার পেজ বের করো। বের করছো, 756 নাম্বার পেজ বের করো, 756 নাম্বার পেজ।
756 নাম্বার পেজে যে সূত্রগুলো বলা আছে ওই সূত্রগুলো পড়ে ফেলবা সবাই। এটা বোঝাতে গেলে এখন ট্রানজিস্টর পড়াইতে হয়, ঠিক আছে? ট্রানজিস্টরে যা আমাদের তিনটা অংশ আছে, আজকে ট্রানজিস্টর পড়াবো না, জাস্ট ম্যাথটা খেয়াল করো যে IE is equal to IB plus IC। এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম সূত্র এই অধ্যায়ে। এই অধ্যায়ের ই কি? ই হচ্ছে এমিটার প্রবাহ। কি বলছি? এমিটার প্রবাহ। ভাই এগুলো সুন্দর করে পড়ানো হয়েছে, তোমরা এক্সামও দিছো, আশা করি সবাই জানো এই জিনিসগুলো। তোমরা একটু কয়দিন আগে এক্সামও দিছো ফিজিক্স। আমি আশা করবো যে এমিটার জিনিসটা কি বুঝতে পারতেছো। এটুকু সাপোর্ট আমাকে না দিলে 5 অধ্যায় টানা খুবই অসম্ভব। তোমরাও জানো, আমিও বুঝতেছি জিনিসটা যে একটা অসম্ভব কাজ, আমি করার চেষ্টা করতেছি। তোমরা আশা করি এটা বোঝো যে এমিটার প্রবাহ জিনিসটা আসলে কি। আর বি তে কি? বি তে হচ্ছে বেস বা পিট প্রবাহ। এমিটারকে কিন্তু বাংলায় নিঃসারক বলা হয়, নিঃসারক বলা হয়, নিঃসারক প্রবাহ বা এমিটার প্রবাহ, নিঃসারক প্রবাহ বা এমিটার প্রবাহ। আর বি কে বলা হয় পিট প্রবাহ, বেস পিট প্রবাহ, পিট প্রবাহ। সি কে বলা হয় কি? কালেক্টর বা সংগ্রাহক প্রবাহ, কালেক্টর অথবা সংগ্রাহক প্রবাহ। ঠিক আছে? তুমি নাম দেখে বুঝতেছো যে এমিটার, অর্থাৎ এমিটার যেই পরিমাণ আধান এমিট করবে সেই আধানটাই তো আসলে আমার বেস এবং কালেক্টরে যাবে। এই এমিট করতেছে, এই কি বস, এই সবকিছু বস, এ হচ্ছে বস। ও যা দেবে এরা দুজন তাই পাবে, ও কিছু দেবে না এরা কিছু পাবে না। সো এমিটার প্রবাহ ইজ ইকুয়াল টু পিট প্রবাহ বা বেস প্রবাহ বা বেস কারেন্ট যাই বলো, প্লাস কালেক্টর বা সংগ্রাহক প্রবাহ বা কারেন্ট, একই কথা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র। ফার্স্ট সূত্র প্রশ্নে কেমন আসবে? এই দুটো দেওয়া থাকবে, এটা আর এটা, এটা দেওয়া থাকবে না, নরমাল বিয়োগ করবা, পরে বের করে ফেলবা। একদমই প্লে কেজি লেভেলের ম্যাথ, ঠিক আছে? এটা আসবে পরীক্ষায়, আসে যে এটা এত, এটা এত, ওইটা কত। ই মনে রাখবা IE is equal to BIB plus IC। আমি মনে রাখতে হবে EBC, EBC is equal to B plus C, E is equal to B plus C, EBC, EBC, IE is equal to IB plus IC। আমি EBC দেব, EBC মনে রাখতাম এইভাবে, ঠিক আছে? এরপরে আর দুটো সূত্র আছে, আলফা আর বিটা এর দুটো সূত্র আছে। আলফা বিটা এর দুটো সূত্র আছে, তোমরা নিচের দিকে দেখো, ওই সূত্রগুলো সুন্দর করে বলা আছে, ঠিক আছে? তো জিনিসটাকে এইভাবে মনে রাখবা। আলফাকে বলা হয় হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক। কি বলা হয়? প্রবাহ বিবর্ধন গুণক, ঠিক আছে? আর বিটাকে বলা হয় হচ্ছে প্রবাহ লাভ, প্রবাহ লাভ। তো মনে রাখবে এইভাবে যে বি তে হচ্ছে বিএফ, বিএফ জিএফ, এটা ভালোবাসা, লাভ, লাভ এটা ভালোবাসা না? তো সেই ক্ষেত্রে এখানে লাভ আসছে। বিতে কি প্রবাহ, বিটাকে কি বলা হয়? প্রবাহ লাভ। আর এটা বাদে যেটা আছে কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বা প্রবাহ বিবর্ধন গুণক, এটা হচ্ছে আলফা। মনে রাখবা বিতে বিএফ, বিএফ মানে লাভ, লাভ প্রবাহ লাভ, বি প্রবাহ লাভ, ঠিক আছে? প্রবাহ লাভ এর সূত্রগুলো কি ভাই মনে রাখবা? IC অলওয়েজ উপরে, মানে কালেক্টর প্রবাহ বা আউটপুট প্রবাহ এটা অলওয়েজ উপরে। বিটাতে একটা বি আছে না, এই বি এর জন্য এখানে IB, এখানে কেন বি আছে নাই, সেখানে কি আসবে? IE। এই হচ্ছে তোমার সূত্র। কেন এখানে তুমি বি দিচ্ছ? বিকজ এখানে বি আছে তাই বি, বিটা বি, বিটা বি, বিটা বি। আর IC দুইটা সূত্রই উপরে, IC দুইটা সূত্রই উপরে, বাট নিচে বিটার ক্ষেত্রে IB, আলফার ক্ষেত্রে IE। ওকে, এটা মাথায় রাখবা, এই সূত্রেরও ম্যাথ আসে, ঠিক আছে? সুন্দর করে নিচে জিনিসগুলো লেখা আছে, আলফা বিটার একটা সম্পর্ক আছে। এই তিনটা সূত্রের বাইরে, চারটা সূত্রের বাইরে কোনো ম্যাথ এখান থেকে আসবে না, মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে না। সংখ্যা রূপান্তর কোনোদিনও দেবে না, লিখে রাখো, সংখ্যা রূপান্তর কোনোদিনও দেবে না। ওই যে বাইনারি, হেক্সাডেসিমাল এগুলো আসবে না। সো এই অনুসারে আছে লজিক গেট আসবে না, লজিক গেট কখনো চিত্রভিত্তিক প্রশ্ন আসবে না, আজ পর্যন্ত আসে নাই, কোনোদিনও আসবে না। সো এই ছিল ইন শর্ট আমার লেকচার। আজকে কোনো প্রশ্ন আমি করি নাই। আর অনলাইনে এইভাবে ম্যাথ ক্লাস নেওয়া খুবই টাফ। অফলাইনে ম্যাথ করানো যায়, আর সামনাসামনি একটা ইন্টারাকশন থাকে, বাট অনলাইনে তুমি ওই পাশে কি করতেছো তুমি ভালো জানো। আমি আমার মতো করে ক্লাস নিয়ে গেছি, আজকে সিঙ্গেল হ্যান্ডেডলি সবকিছু সামলানো লাগছে। আমি বুঝি না যে তুমি কতটুকু পরিশ্রম জানি না, বাট আমি চেষ্টা করছি আমার তরফ থেকে, আমি এইটুকুই হয়তো আমার সর্বোচ্চ দেওয়া ছিল। আর অনেক হয়তো ম্যাথ অনেক কিছু করানো হয় নাই, তোমাদের অনেকে দেখলাম কমেন্ট করতেছো
কোনো প্রবলেম থাকলে আমাকে ইনবক্সে জানাই। সহজ বাংলা, আমি টাইম পেলে ওই ম্যাথ করে দেবো। ক্লাসে আসলে সবকিছু সম্ভব না, এমন এমন ম্যাথ আছে যেগুলো বোঝাতে সময় লাগে, বাট মেডিকেলে আসার জন্য ইম্পর্টেন্ট না, আমি ওই জিনিসগুলো বাদ দিয়ে গেছি। বাট তার মানে এই না যে তোমরা করবা না, আমি একটা নিরুৎসাহিত করতেছি না। জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাকে অ্যাপ্রোচ করবা, প্রত্যেকটা ম্যাথ আমি করে দিতে পারবো যদি তুমি আমাকে ইনবক্সে নক করো। হ্যাঁ ভাই এটা আমি টাইম পেলে, আমি অলওয়েজ টাইম পাবো না, ফ্রি থাকবো না, বাট যখন আমি ফ্রি হবো আমি অবশ্যই এই ম্যাথ করে দেবো। তাহলে আমি করে ছবি পাঠাই দেবো, তাহলে আমি করে দেবো। ফিজিক্সের যে কোনো ম্যাথ, শুধু ফিজিক্স না, কেমিস্ট্রি যে কোনো ম্যাথ যদি না বোঝো, ম্যাথের অনেকের প্রবলেম আছে আমি জানি, আমি একেবারে সব করে দেবো যদি সেভাবে অ্যাপ্রোচ করো। তার মানে এমন না, অনেকে এমন ভাবে অ্যাপ্রোচ করে যে 4-5টা কোশ্চেন একবারে দিয়ে দেয়। এই 4-5টা কোশ্চেন একবারে দিলে আমার আর একটারও অ্যান্সার দিতে মনে চায় না, যে এতগুলা কোশ্চেন একসঙ্গে আসছে আমি কোনটা থেকে কোনটা অ্যান্সার দেবো। সো যখন দিবা একটা করে দিবা, আমি হয়ে যাবে, তারপর আরেকটা দিবা, এইভাবে দিবা। 4-5টা যখন একসঙ্গে দাও, আমি প্রায় দেখি সবাই 4-5টা একসঙ্গে বলে ভাই এটা কি, দেখেই তো আমার মাথা গরম হয়ে যায় যে 4-5টা কোশ্চেন একসঙ্গে ইনবক্সে দেয়। এটা কিন্তু করা যাবে না, একটা করে দিবা, আমি অ্যাপ্রোচ করবো একটাতে, তারপরে আবার দিবা। তুমি প্রত্যেকটা ম্যাথ ওকে রাখতে হবে, ঠিক আছে? রাখতে পারলে আশা করি ম্যাথের কোনো প্রবলেম থাকবে না। আজকে এই পর্যন্তই থাক। আজকে ক্লাসে আমি কোনো কোশ্চেনও করি নাই, কমেন্টও করা নাই, তোমরা কি করছো আল্লাহ জানে। বাট যারা ক্লাস করছো একটা জিনিস বুঝলো, আমার ক্লাস সার্থক আমি মনে করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।